আচ্ছা, আমরা আজকে কথা বলবো ইনসুলিনকে নিয়ে। তো তোমরা সবাই জানো যে ইনসুলিন কোত্থেকে তৈরি হয়। ইনসুলিন মূলত আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে তৈরি হয়। চিত্রে তোমরা কি দেখতে পাচ্ছ? চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনের প্রথম পার্ট বা ডিউডেনাম। তো আমাদের এই প্যানক্রিয়াসের যে টিস্যু, সেই টিস্যুকে চাইলে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? প্রথম ভাগকে বলা হয়ে থাকে যে এসিনাই। এই এসিনাই আমাদের এই যে প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসের যে টিস্যু তার 99% জুড়ে থেকে থাকে। তো এই এসিনাই এর ভেতরে মূলত আমাদের কিছু এসিনার সেল এবং আমাদের কিছু এসিনার ডাক্ট থাকে। এসিনার সেলগুলো আমাদের ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট করে এবং সেলগুলো ডাক্ট থেকে বাইকার্বনেট সিক্রেট হয়। এবং এই যে ডাইজেস্টিভ এনজাইম এবং বাইকার্বনেট সেটা আমাদের এই ডিউডেনামে এসে প্রবেশ করে, সেগুলো আমাদের ডাইজেশন অ্যাবজর্পশনে ভূমিকা রাখে এবং পরবর্তীতে আমাদের অ্যানাসের মাধ্যমে এগুলো বের হয়ে যায়। মানে এগুলো হচ্ছে আমাদের এক্সোক্রাইন পার্টের অংশ। তো আমাদের এই এসিনাই এর ভেতরে আমরা যদি স্পেসিফিক করে বলি, এই 99%-এর ভেতরে 80% হচ্ছে আমাদের এসিনার সেল এবং ডাক্ট দ্বারা তৈরি। বাকি যেই পার্সেন্টটা থাকে সেটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল দ্বারা তৈরি। এই এসিনাই ছাড়াও অন্য আরেক ধরনের টিস্যু আমাদের এই প্যানক্রিয়াসে থেকে থাকে। সেগুলো কি? সেগুলোকে বলা হয়ে থাকে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। যেমন আমরা এখানে কিছু সেল দেখাচ্ছি, এরকম কিছু ক্লাস্টার অফ সেলকে বলা হয়ে থাকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সগুলো মূলত আমাদের প্যানক্রিয়াসের টেল এর দিকে বেশি থাকে এবং আমাদের এদিকে অনেক কম পরিমাণে থাকে। মানে হচ্ছে টেল ছাড়া বাকি যে অংশ সেখানে অনেক কম পরিমাণে থাকে। তো আমাদের এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, দেখো নামটা দেখো, আইলেটস মানে কি? দ্বীপ। এবং ল্যাঙ্গারহ্যান্স নামে একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিলেন, যার ফলে এটাকে বলা হয়ে থাকে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স মানে কি? এটা আমাদের কিছু সেলের একটা ক্লাস্টার, যেটা আমাদের টেলের দিকে বেশি থাকে এবং এগুলো অনেক ছোট। যেমন এটার ডায়ামিটার হচ্ছে 0.3 মিলিমিটার এর মতো। এবং আমাদের এই যেই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আমাদের এই পুরো প্যানক্রিয়াটিক টিস্যুর মাত্র 1 থেকে 2% জুড়ে থাকে। মানে এগুলো আমাদের প্যানক্রিয়াসে একদম সংখ্যালঘু। এবং আমাদের এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের একটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কতগুলো সেল থাকে? এখানে মূলত আমাদের 2500 সেল থেকে থাকে। এখন আসো যে আমরা একটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সকে এখান থেকে বের করে নিয়ে আসে বাইরে দেখি যে সেই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা আসলে কি এবং সেখানে কি কি পাওয়া যায়। তোমাদেরকে আমি বললাম যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অনেকগুলো সেল দ্বারা তৈরি এবং তুমি যদি আমাদের এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের সবগুলো সেলকে দেখো, তাহলে এখানে মূলত 3 ধরনের বা 4 ধরনের সেল তুমি পাবা। যেমন তুমি যদি আমাদের এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের একদম মাঝখান বরাবর দেখো, তাহলে তুমি কিছু সেল দেখতে পাবা যেগুলোকে বলা হয়ে থাকে যে বিটা সেল বা বি সেল। তুমি যদি আমাদের মাঝখানে দেখো, তাহলে এখানে কিছু সেল দেখবা যেগুলোকে বলা হয়ে থাকে যে বিটা সেল বা বি সেল। এই বিটা সেল বা বি সেল আমাদের এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের 60% জুড়ে থেকে থাকে। এবং আমাদের এই বিটা সেলগুলো কোথায় থাকে? একদম মিডলে থাকে। এবং আমাদের এই বিটা সেলগুলো মূলত আমাদের ইনসুলিন এবং অ্যামাইলিন সিক্রেট করে থাকে। এবং এই বিটা সেলগুলোকে আরেকটা কি নামে ডাকা হয়ে থাকে? বি সেল। কেন বি সেল বলা হয়ে থাকে? কারণ দেখো বিটা জিনিসটা একটু কমন হয়ে যাচ্ছে। আমাদের বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর এখানেও আমরা বিটা পড়েছিলাম, সেজন্য আমাদের এগুলোকে এখন মডার্ন সায়েন্সে বিটা না বলে বি বলা হয়ে থাকে। এছাড়াও আমাদের এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে আরও বিভিন্ন ধরনের সেল পাওয়া যায়। যেমন আমাদের এই পেরিফেরাল দিকে, মানে হচ্ছে একদম আউটার রিমে কিছু সেল পাওয়া যায় যেগুলোকে বলা হয়ে থাকে যে আলফা সেল। যেগুলোকে বলা হয়ে থাকে যে আলফা সেল। এই আলফা সেল আমাদের পুরো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের মোটামুটি 25% জুড়ে থাকে। মানে আমাদের এখানে যত সেল থাকে তার ভেতর 25% হচ্ছে এই আলফা সেল। এই আলফা সেলগুলো আউটার রিমে থাকে এবং আমাদের এই আলফা সেলগুলো কি সিক্রেট করে? আমাদের এই আলফা সেলগুলো গ্লুকাগন সিক্রেট করে থাকে। এবং আমাদের এই আলফা সেল এবং বিটা সেল এর মাঝখানে কিছু সেল পাওয়া যায় যেগুলোকে বলা হয়ে থাকে যে ডেল্টা সেল। এগুলো আমাদের আলফা এবং বিটা এই সেলগুলোর মাঝে থেকে থাকে।
মানে আমাদের বি সেল বা বিটা সেল এবং আলফা সেল বা এ সেল এর মাঝখানে আমাদের এই ডেল্টা সেলগুলো থাকে। এই ডেল্টা সেলগুলোকে ডি সেলও বলা হয়ে থাকে এবং আমাদের এই ডি সেলগুলো আমাদের মোট আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে যত সেল থাকে তার 10% জুড়ে থাকে এবং আমাদের এই ডি সেলগুলো থেকে সোমাটোস্টেটিন রিলিজ হয়। এছাড়াও আমাদের এখানে আরও এক ধরনের সেল আমরা সাধারণত দেখি যেগুলোকে বলা হয়ে থাকে যে পিপি সেল। এগুলো আমাদের আলফা সেলগুলোর মাঝে মাঝে থেকে থাকে। এই পিপি সেলকে আবার বলা হয়ে থাকে যে এফ সেল। এই পিপি সেল বা এফ সেল থেকে আমাদের আরেকটা হরমোন রিলিজ হয় যেটাকে বলা হয়ে থাকে যে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তাহলে দেখো আমরা দেখলাম যে এখানে আমাদের বিটা সেল বা বি সেল পাওয়া যাচ্ছে যেটা আমাদের ইনসুলিন অ্যামাইলিন সিক্রেট করে 60% জুড়ে থাকে। পাওয়া যাচ্ছে আমাদের আলফা সেল 25% জুড়ে থাকে যেটা আমাদের গ্লুকাগন সিক্রেট করে। পাওয়া যাচ্ছে ডেল্টা সেল বা ডি সেল যেটা আমাদের 10% জুড়ে থাকে, সোমাটোস্টেটিন রিলিজ করে। এফ সেল বা পিপি সেল যেটা আমাদের প্যানক্রিয়াটিক পলিপেপটাইড রিলিজ করে। এখন দেখো আমাদের এখানকার সেলগুলো এভাবে সেপারেটেড থাকে না, মানে এরা পরস্পরের সাথে কানেক্টেড থাকে। তো কিভাবে এরা কানেক্টেড থাকে? এরা পরস্পরের সাথে অনেকভাবে কানেক্টেড থাকে। যেমন ধরো এটা আমাদের বিটা সেল, এটা আমাদের একটা ডেল্টা সেল। এই বিটা সেল এবং ডেল্টা সেল এর মাঝখানে কিছু গ্যাপ জাংশন থাকে। এই গ্যাপ জাংশনগুলা কি করে? এই গ্যাপ জাংশনগুলা আমাদের এক সেল থেকে আরেক সেল এর ভেতরে কানেকশন সৃষ্টি করে। মূলত এটা হচ্ছে আমাদের একটা আয়নিক কানেকশন এবং আমাদের এই গ্যাপ জাংশনগুলো সম্পর্কে তুমি জানতে পারো যে আমাদের এই গ্যাপ জাংশনগুলো দিয়ে 1000 মলিকুলার ওয়েট এর নিচের যে সাবস্টেন্সগুলো আছে চাইলে সেগুলোও যাতায়াত করতে পারে। এখন দেখো আমাদের এই বিটা এবং ডেল্টার ভেতরে যে শুধুমাত্র গ্যাপ জাংশন পাওয়া যায় তা না, এখানে যত সেল আছে সবগুলা পরস্পরের সাথে পরস্পর গ্যাপ জাংশন দ্বারা যুক্ত থাকে। এবং শুধুমাত্র যে এই গ্যাপ জাংশন দ্বারা তারা যুক্ত থাকে তা কিন্তু না, তারা অন্যভাবেও যুক্ত থাকে। যেমন তারা ভাস্কুলার সিস্টেমের মাধ্যমেও যুক্ত থাকে। তো সেটা কিভাবে? দেখো, প্রথমত আমাদের ব্লাড এই প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে যেভাবে আসে সেটা হচ্ছে যে সে আমাদের এই মাঝখান বরাবর একটা আর্টারিওল আসে এবং আমাদের এই মাঝখান বরাবর এই আর্টারিওলে প্রথমত ব্লাড আসে এবং এই আর্টারিওল থেকে পরবর্তীতে ব্লাড আমাদের পেরিফেরাল দিকে মুভ করে। মানে প্রথমত আমাদের এই মাঝখানে আর্টারিওল ব্লাড নিয়ে আসে এবং পরবর্তীতে এই ব্লাডটা আমাদের সারাউন্ডিং বা আমাদের পেরিফেরির দিকে মুভ করে। এখন দেখো এই যে প্রথমে আমাদের সেন্টারে আসতেছে এবং পরবর্তীতে আমাদের পেরিফেরির দিকে চলে যাচ্ছে, এটার কিন্তু একটা ইম্পর্টেন্স আছে। কি ইম্পর্টেন্স? দেখো, প্রথমত ব্লাড আসে কোথায়? প্রথমত ব্লাড আসতেছে আমাদের সেন্টারে এবং সেন্টারে কোন সেল পাওয়া যাচ্ছে? বি সেল বা বিটা সেল। এখন তোমাদেরকে আমি একটু আগেই বলছি যে বিটা সেল কি সিক্রেট করে? বিটা সেল আমাদের ইনসুলিন সিক্রেট করে। এখন ধরো এখানে ব্লাড আসলো এবং বিটা সেলও এখন স্টিমুলেটেড এবং বিটা সেলও কি রিলিজ করলো? বিটা সেল আমাদের ইনসুলিন রিলিজ করলো। এখন দেখো, প্রথমত বিটা সেল ইনসুলিন রিলিজ করে, তারপর এই ব্লাডটা আমাদের পেরিফেরাল দিকে যায়। এখন দেখো পেরিফেরাল দিকে আবার কি সেল আছে? আলফা সেল আছে। এখন দেখো এই পেরিফেরাল দিকের যে আলফা সেল, এই আলফা সেল কি সিক্রেট করে? গ্লুকাগন। কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবা, যখন আমাদের বিটা সেল ইনসুলিন সিক্রেট করবে তখন এই ইনসুলিনটা এই আলফা সেলের কাছে যখন যাবে তখন এই আলফা সেলের যে গ্লুকাগন সিক্রেশন, সেই গ্লুকাগন সিক্রেশনকে ইনহিবিট করবে। মানে বিটা সেল ইনসুলিন রিলিজ করার মাধ্যমে আলফা সেলের গ্লুকাগন রিলিজ হওয়াটাকে বন্ধ করে দিচ্ছে। আর এটা কেন করতে পারতেছে? আমাদের এই চমৎকার যেই ভাস্কুলার কানেকশন, এই ভাস্কুলার কানেকশনের জন্য। এবং আমাদের এখানে যেই ক্যাপিলারিগুলো থাকে, অবশ্যই তোমরা জানো যে আমাদের এন্ডোক্রাইন সিস্টেমে যেসব ক্যাপিলারি থাকে সেগুলো হয়ে থাকে যে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি, বা এই ক্যাপিলারিগুলোতে অনেকগুলো ছিদ্র পাওয়া যায়। এখন দেখো আমাদের এই যে প্যাটার্ন, মানে হচ্ছে প্রথমত ব্লাড মাঝখানে আসতেছে, ইনসুলিন নিচ্ছে এবং আলফা সেলের দিকে যাচ্ছে, গ্লুকাগনকে ইনহিবিট করতেছে। এই প্যাটার্নটাকে বলা হয়ে থাকে যে প্যারাক্রাইন সিক্রেশন, বা এটাকে বলা হয়ে থাকে যে প্যারাক্রাইন মেকানিজম। এই প্যারাক্রাইন মেকানিজমের মাধ্যমে আমাদের বিটা সেল যখন ইনসুলিন সিক্রেট করে তখন আলফা সেল ইনহিবিটেড থাকে এবং বিটা সেল যখন ইনসুলিন সিক্রেট করে না তখনই আমাদের আলফা সেল গ্লুকাগন সিক্রেট করে। তাহলে আমরা বললাম যে আমাদের এই সেলগুলো পরস্পরের সাথে গ্যাপ জাংশনের মাধ্যমে এবং ভাস্কুলার কানেকশনের মাধ্যমে কানেক্টেড থাকে। এছাড়াও তারা কিছু নিউরাল কানেকশনের মাধ্যমে কানেক্টেড থাকতে পারে। যেমন আমাদের এই সেলগুলোতে এসে
কিছু কোলিনার্জিক, কিছু আমাদের অ্যাড্রিনার্জিক এবং কিছু পেপটিডার্জিক নিউরন এসে ইনারভেট করে। এবং আমাদের এই আলফা সেল যেগুলো আছে সেই আলফা সেলগুলো কিছু নিউরনাল অ্যাপিয়ারেন্স তৈরি করে, কিছু ডেনড্রনের মতো কিছু তারা প্রজেকশন সৃষ্টি করে, যেগুলো গিয়ে আমাদের এই বিটা সেলকে ইনারভেট করে। এর মাধ্যমে আমাদের আলফা এবং বিটা সেল নিউরোনালি কানেক্টেড থাকে। তাহলে আমরা দেখলাম যে আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কী কী সেল আছে, তারা কীভাবে নিজেদের ভিতর কানেক্টেড থাকে। তাহলে এখন আসো আমরা ইনসুলিনকে নিয়ে জানি। একটু আগে তোমাদেরকে আমি বলছি যে আমাদের বিটা সেল বা বি সেল কি সিক্রেট করে, ইনসুলিন সিক্রেট করে। তাহলে আমরা এখন দেখব যে কিভাবে আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল ইনসুলিন সিক্রেট করতেছে বা ইনসুলিন সিনথেসিস হচ্ছে। তাহলে চলো আমরা একটা বিটা সেলকে এখানে বড় করে দেখি। ধরো এটা হচ্ছে আমাদের সেই বিটা সেল, যেটাতে আমরা এখন দেখার চেষ্টা করব যে কিভাবে এই বিটা সেলের ভেতরে ইনসুলিন সিনথেসিস হচ্ছে। আচ্ছা, ইনসুলিন সম্পর্কে তোমরা আরও কয়েকটা কথা জানতে পারো। যেমন ইনসুলিন এটা সর্বপ্রথম আইসোলেটেডকৃত হরমোন এবং এটা আইসোলেটেড করা হয়েছিল 1922 সালে এবং এটা করেছিলেন আমাদের দুইজন সায়েন্টিস্ট, যাদেরকে বলা হয়ে থাকে যে বেন্টিং এবং বিটস। এবং এই ইনসুলিন হচ্ছে একটা পেপটাইড হরমোন। পেপটাইড হরমোন বলতে আমরা কী বুঝাচ্ছি, মানে ইনসুলিন কিছু অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি। এখন যেহেতু ইনসুলিন কিছু অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি, তাহলে ইনসুলিনের সিনথেসিসের যে প্রসেস, সেই প্রসেসটাও আমাদের প্রোটিন সিনথেসিস বা অ্যামাইনো অ্যাসিড সিনথেসিসের সাথে মিল থাকবে। আমরা এখন সেটাই দেখব যে কীভাবে ইনসুলিন আমাদের বিটা সেলের ভেতরে সিনথেসিস হচ্ছে। ধরো বিটা সেলের ভেতরে, এটা হচ্ছে আমাদের বিটা সেলের একটা নিউক্লিয়াস। বিটা সেলের ভেতরে কি থাকবে? অবশ্যই নিউক্লিয়াস থাকবে। এখন নিউক্লিয়াসের ভেতর কি থাকে? নিউক্লিয়াসের ভেতর ক্রোমোজোম থাকে। আমরা এই নিউক্লিয়াসের ভেতরকার 11 নম্বর ক্রোমোজোমটাকে নিয়ে আজকে কনসার্ন, কারণ 11 নম্বর ক্রোমোজোমের এই যে শর্ট আর্ম, এই শর্ট আর্মের ভেতরে একটা জিন থাকে, যেই জিনটা আমাদের ইনসুলিন সিনথেসিস এর সাথে যুক্ত। যখন এই জিনটা রিলিজ হয়, তখন আমাদের এই নিউক্লিয়াসের ভেতরকার যে জেনেটিক ম্যাটেরিয়াল বা ডিএনএ থাকে, সেই ডিএনএর কিছু সিকোয়েন্স ওপেন হয়। ওই সিকোয়েন্সগুলো ওপেন হয় যে সিকোয়েন্সগুলো আমাদের ইনসুলিন সিনথেসিস এর সাথে জড়িত। যখন আমাদের এখান থেকে কিছু সিকোয়েন্স ওপেন হয়, তখন আমাদের এখানে নতুন আরেকটা প্রসেস তৈরি হয়, যেটাকে বলা হয়ে থাকে যে ট্রান্সক্রিপশন। এবং এই ট্রান্সক্রিপশন চলার মাধ্যমে আমাদের এখানে কিছু নতুন mRNA তৈরি হয় এবং এই mRNAগুলো আমাদের নিউক্লিয়াস থেকে বের হয়ে পরবর্তীতে আমাদের এই সাইটোপ্লাজম বা সাইটোসলে চলে আসে। এটা হচ্ছে আমাদের সেই mRNA। এই mRNA পরবর্তীতে কোথায় যায়? এই mRNA পরবর্তীতে আমাদের রাইবোজোমে যায়। ধরো এটা হচ্ছে আমাদের সেই রাইবোজোম। এখন দেখো কোন রাইবোজোমে সে যাবে। সে আমাদের যে রাইবোজোমগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ধরো এটা হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেই রাইবোজোমগুলো আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লাগানো থাকে, সেই রাইবোজোমগুলোতে যাবে। এখন যখন আমাদের এই mRNAটা নতুন এই রাইবোজোমটার কাছে গেল, তখন আমাদের এই রাইবোজোমটা কি করবে? ট্রান্সলেশন করবে এবং এই রাইবোজোমটা ট্রান্সলেশন করার মাধ্যমে নতুন একটা প্রোটিন এখানে তৈরি করবে, নতুন কিছু অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স তৈরি করবে। তাহলে চলো আমরা দেখি যে এই রাইবোজোমটা কি তৈরি করলো। প্রথমত রাইবোজোমটা যেই সিকোয়েন্সটা তৈরি করে থাকে বা যেই অ্যামাইনো অ্যাসিডগুলো তৈরি করে থাকে, সেই অ্যামাইনো অ্যাসিডগুলো হচ্ছে হাইড্রোফোবিক অ্যামাইনো অ্যাসিড এবং এই হাইড্রোফোবিক অ্যামাইনো অ্যাসিডগুলো দিয়ে সে প্রথমত যেই সিকোয়েন্সটা তৈরি করে থাকে, যেই অ্যামাইনো অ্যাসিডগুলোর সিকোয়েন্স তৈরি করে থাকে, সেটাকে বলা হয়ে থাকে সিগন্যাল সিকোয়েন্স বা সেটাকে বলা হয়ে থাকে যে ইনিশিয়াল সেগমেন্ট। তাহলে প্রথমত আমাদের এই রাইবোজোম যেটা তৈরি করে সেটা হচ্ছে সিগন্যাল সিকোয়েন্স বা ইনিশিয়াল সেগমেন্ট। তারপর আমাদের এই রাইবোজোম এই সিগন্যাল সিকোয়েন্স বা ইনিশিয়াল সেগমেন্টের সাথে আরেকটা জিনিস তৈরি করে থাকে। এরপর আমাদের ইনসুলিন এখানের যে সেগমেন্টটা তৈরি করে, মানে ইনিশিয়াল সেগমেন্ট বা সিগন্যাল সিকোয়েন্স তৈরি করার পরে সে যেই সেগমেন্টটা এখানে তৈরি করে, সেটাকে বলা হয়ে থাকে যে বি চেইন বা বি সেগমেন্ট। আমাদের এই বি চেইন বা বি সেগমেন্ট এর ভেতরে আমাদের 21টা অ্যামাইনো অ্যাসিড থেকে থাকে এবং এরপর আমাদের রাইবোজোম যে সিকোয়েন্সটা তৈরি করে থাকে, সেই সিকোয়েন্স হচ্ছে এটা। আমাদের রাইবোজোম পরবর্তীতে এই সিকোয়েন্সটা তৈরি করে থাকে এবং রাইবোজোম সর্বশেষ যে সিকোয়েন্সটা তৈরি করে থাকে, সেটাকে যদি আমরা এই কালারে দেখাই, তাহলে সেটা হচ্ছে আমাদের এই সিকোয়েন্সটা। তাহলে রাইবোজোম সর্বশেষ আমাদের এই সিকোয়েন্সটা তৈরি করে থাকে
এবং সর্বশেষ রাইবোজোম যে সিকোয়েন্সটা তৈরি করে থাকে সেটাকে বলা হয়ে থাকে যে অ্যাপেপটাইড বা অ্যাস সেগমেন্ট। আমাদের এই অ্যাপেপটাইড বা অ্যাস সেগমেন্ট মূলত 30টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। এখন দেখো যে মাঝখানে আমাদের এখানে সবুজ কালারে যেটা দেখা যাচ্ছে সেটা আমাদের বি সেগমেন্ট এবং এ সেগমেন্ট এর ভেতরে একটা কানেকশন তৈরি করতেছে, এবং এই যেই কানেকশন বা আমাদের এই যে কানেক্টিং পেপটাইড এটাকে বলা হয়ে থাকে যে কানেক্টিং পেপটাইড বা সি পেপটাইড। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে সিগন্যাল সিকোয়েন্স, বি সেগমেন্ট, সি পেপটাইড, এ সেগমেন্ট। এটা আমাদের রাইবোজোম তৈরি করে, এবং রাইবোজোম যখন এটা তৈরি করে তখন এটাকে রাইবোজোম আমাদের এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর ভেতরে পাঠিয়ে দেয়। তাহলে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এখন কি আছে? আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এই মলিকিউলটা আছে। এই মলিকিউলটা বলতে আমরা বুঝাচ্ছি আমাদের সিগন্যাল সিকোয়েন্স আছে, তারপর আমাদের এখানে এই যে বি সেগমেন্ট আছে, এবং তারপর আমাদের এখানে এই সি পেপটাইড বা কানেক্টিং পেপটাইড আছে, এবং সর্বশেষ আমাদের এখানে এ পেপটাইড আছে। এখন দেখো আমাদের রাইবোজোম যেটা তৈরি করলো সেটা এখন আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এই যেই জিনিসটা আছে এটাকে কি নামে ডাকা হয়? এটাকে বলা হয়ে থাকে যে প্রি প্রো ইনসুলিন। এটাকে বলা হয়ে থাকে যে প্রি প্রো ইনসুলিন। এই প্রি প্রো ইনসুলিন এর উপর আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর একটা এনজাইম গিয়ে কাজ করবে, যেটা হচ্ছে এই এনজাইমটা। এই এনজাইমটা গিয়ে আমাদের এখানকার এই যেই প্রি প্রো ইনসুলিন, এই প্রি প্রো ইনসুলিনের উপর কাজ করবে। এই প্রি প্রো ইনসুলিনের উপর সে কীভাবে কাজ করবে? সে গিয়ে আমাদের এই প্রি প্রো ইনসুলিনের যেই ইনিশিয়াল সেগমেন্ট বা সিগন্যাল সিকোয়েন্স ছিল সেই সিগন্যাল সিকোয়েন্সটাকে ডিস্ট্রয় করে দেবে। তাহলে আমাদের এখানে একটা এনজাইম থাকবে, যেই এনজাইমটা গিয়ে আমাদের এখানকার প্রি প্রো ইনসুলিন, এই প্রি প্রো ইনসুলিনের যে সিগন্যাল সিকোয়েন্স বা ইনিশিয়াল সেগমেন্ট, সেই ইনিশিয়াল সেগমেন্টকে ডিস্ট্রয় করে দেবে, এবং আমাদের এই এনজাইমটাকে বলা হয়ে থাকে এন্ডোপেপটাইডেজ। আমাদের এই এন্ডোপেপটাইডেজ আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যেই প্রি প্রো ইনসুলিন আছে সেই প্রি প্রো ইনসুলিনের যেই ইনিশিয়াল সেগমেন্ট বা সিগন্যাল সিকোয়েন্স ছিল সেটাকে ডিস্ট্রয় করে দিবে। এখন দেখো আমাদের এই সিগন্যাল সিকোয়েন্সটা যখন ডিস্ট্রয় হয়ে গেল তখন আমাদের এখানে আর কি আছে? এখানে আমাদের আছে এই সেগমেন্টটা, মানে হচ্ছে আমাদের বি সেগমেন্ট, আছে আমাদের সি সেগমেন্ট, ধরো এটা হচ্ছে আমাদের সি সেগমেন্ট, এবং আছে আমাদের এ সেগমেন্ট বা আমাদের এখানকার এই সেগমেন্টটা। এখন আমাদের এই সিগন্যাল সিকোয়েন্স চলে যাওয়ার পরে আমাদের এই যেই মলিকিউলটা তৈরি হলো এই মলিকিউলটাকে আর প্রি প্রো ইনসুলিন বলা হয় না, এটাকে তখন বলা হয় যে প্রো ইনসুলিন। মানে আমাদের প্রি শব্দটা কেটে যাবে এবং এটাকে বলা হবে হচ্ছে প্রো ইনসুলিন। তাহলে আমাদের প্রো ইনসুলিন আর প্রি প্রো ইনসুলিনের ভেতর পার্থক্য কোথায়? প্রি প্রো ইনসুলিনের ভেতর আমাদের ইনিশিয়াল সেগমেন্ট বা সিগন্যাল সিকোয়েন্স থাকে, এবং আমাদের প্রো ইনসুলিন এর ভেতরে কোনো সিগন্যাল সিকোয়েন্স বা ইনিশিয়াল সেগমেন্ট থাকে না। এটার ভিতর কী কী থাকে? এটার ভিতরে আমাদের বি চেইন থাকে, এটার ভিতরে আমাদের সি চেইন বা সি পেপটাইড থাকে বা কানেক্টিং পেপটাইড থাকে, এটার ভিতরে আমাদের এ পেপটাইড থাকে। এখন আমাদের এই যে প্রো ইনসুলিন তৈরি হলো, এই প্রো ইনসুলিন চলে যাবে আরেকটা ইন্ট্রাসেলুলার অর্গানে। চলে যাওয়ার আগে তার এখানে আরও কিছু কাজ হবে। কি কাজ হবে? দেখো, এটা হচ্ছে তার বি সেগমেন্ট, এটা হচ্ছে তার এ সেগমেন্ট। উপরেরটা হচ্ছে আমাদের বি সেগমেন্ট, নিচেরটা হচ্ছে এ সেগমেন্ট। এই বি সেগমেন্ট এবং এ সেগমেন্ট এর ভেতরে একটা বন্ধন সৃষ্টি হবে, যেটাকে বলা হয় থাকে যে ডাইসালফাইড বন্ড। এই দেখো ডাইসালফাইড বন্ড। তাহলে আমরা যদি এখানে এটাকে দেখাই তাহলে আমাদের এই এ সেগমেন্ট এবং আমাদের এই বি সেগমেন্টের ভেতরে আমরা যদি দেখাই আমাদের এই এ সেগমেন্ট এবং বি সেগমেন্ট এর ভেতরে কিছু ডাইসালফাইড বন্ড তৈরি হবে, যেগুলোকে আমরা রেড কালার দেখাচ্ছি। এই দেখো ডাইসালফাইড বন্ড তৈরি হলো, এবং আমাদের এই যে এ সেগমেন্ট এর ভেতরে নিজের ভেতরে একটা ইন্ট্রা চেইন ডাইসালফাইড বন্ড তৈরি হবে, যেটাকে ধরো আমরা এভাবে দেখাচ্ছি যে একটা ইন্ট্রা চেইন ডাইসালফাইড বন্ড এ চেইন তৈরি করলো, এবং এ চেইন এবং বি চেইনের ভেতরে দুইটা ডাইসালফাইড বন্ড তৈরি হলো। এটা আমাদের গলজি অ্যাপারেটাস বা অন্য একটা অর্গানে যাওয়ার আগে। এটা কোথায় তৈরি হলো? আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর ভেতরে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাকে বলা থাকে যে প্রো ইনসুলিন। এই প্রো ইনসুলিন এর কি কি দেখা যাচ্ছে এখানে?
বি সেগমেন্ট, সি সেগমেন্ট, এ সেগমেন্ট, দেখা যাচ্ছে দুইটা ডাইসালফাইড বন্ড আমাদের এ এবং বি সেগমেন্টের ভেতরে, এবং এ সেগমেন্ট এর ভেতরে একটা ইন্ট্রা সেগমেন্টাল আমরা ডাইসালফাইড বন্ড দেখতে পাচ্ছি। এবং আমাদের এই যে প্রো ইনসুলিন তৈরি হলো, এই প্রো ইনসুলিন এর মলিকুলার ওয়েটটা মোটামুটি 9000 ইউনিট। এখন দেখো আমাদের এই প্রো ইনসুলিন এখন আরেকটা ইন্ট্রাসেলুলার অর্গানে চলে যাবে, যেটাকে বলা হয় থাকে যে গলজি অ্যাপারেটাস। ধরো এটা হচ্ছে আমাদের সেই গলজি অ্যাপারেটাস, এটা হচ্ছে আমাদের সেই গলজি অ্যাপারেটাস। এই গলজি অ্যাপারেটাসে সে চলে যাবে। এখন দেখো গলজি অ্যাপারেটাসে আসলো, গলজি অ্যাপারেটাসে আসার পরে তার কাছে এখনই কি কি সেগমেন্ট আছে দেখো, তার কাছে বি সেগমেন্ট আছে, তার কাছে সি সেগমেন্ট আছে, এবং তার কাছে আরও একটা সেগমেন্ট আছে যেটাকে বলা হয়ে থাকে যে এ সেগমেন্ট। ওকে, এবং তার ভেতর কি আছে, ডাইসালফাইড বন্ড আছে, এবং এখানেও আরেকটা ডাইসালফাইড বন্ড আছে। যখন এই প্রো ইনসুলিন আমাদের গলজি অ্যাপারেটাসে গেল, তখন গলজি অ্যাপারেটাসে গিয়ে সে আরও একটা এনজাইমের সাথে মিলিত হবে। ধরো এটা হচ্ছে সেই এনজাইম। এই এনজাইমটা কি করে, এই এনজাইমটা কিছু সুচার নিয়ে আসে, সুচার নিয়ে এসে এই এনজাইমটা আমাদের এই প্রি ইনসুলিনের এখানে একটা কাট করে, এখানে একটা কাট করে, মানে সে আমাদের এই বি সেগমেন্ট এবং সি সেগমেন্ট এর ভেতরে যে কানেকশন, সেই কানেকশনটাকে কেটে দেয়, এবং আমাদের এ সেগমেন্ট এবং সি সেগমেন্টের ভেতরে এখানে যে কানেকশন, সেই কানেকশনটাকে কেটে দেয়। মানে কি, মানে আমাদের এখানকার এ সেগমেন্ট থেকে আমাদের এই সি সেগমেন্ট আলাদা হয়ে যায়, এবং আমাদের বি সেগমেন্ট থেকে সি সেগমেন্ট আলাদা হয়ে যায়। তাহলে এটা নেট ইফেক্টটা কি হয়, নেট ইফেক্টটা হয় যে আমাদের এখানকার এই সেগমেন্টটা আলাদা হয়ে যায়, মানে আমাদের এখানে বি চেইন, আমাদের এখানে এ চেইন এবং তাদের ভেতরকার ডাইসালফাইড বন্ড এবং আমাদের এই সি পেপটাইড আলাদা হয়ে যায়। মানে আমাদের এখান থেকে এই প্রো ইনসুলিন থেকে সি পেপটাইডটাকে আলাদা করে ফেলে এই এনজাইমটা। যেই এনজাইমটা আমাদের এই প্রো ইনসুলিন থেকে সি পেপটাইডটাকে আলাদা করে ফেলে, সেই এনজাইমটাকে বলা হয়ে থাকে যে এন্ডোপেপটাইডেজ, অথবা এটাকে বলতে পারি আমরা প্রোটিয়েজ, যেহেতু সে কিছু অ্যামাইনো অ্যাসিডকে ব্রেকডাউন করতেছে। তো এখন দেখো আমাদের এই এনজাইমটা এসে কাজ করার ফলে আমাদের এখানের যে সি পেপটাইডটা আলাদা হয়ে গেল, এই সি পেপটাইডটা আলাদা হয়ে যাওয়ার ফলে কি হলো, এই সি পেপটাইডটা আলাদা হয়ে যাওয়ার ফলে আমাদের এই প্রো ইনসুলিন আর থাকলো না। আমাদের এই প্রো ইনসুলিন কনভার্ট হয়ে যাবে দুটো জিনিসে। যেই জিনিসটা আমরা এখানে দেখিয়েছি এটাকেই বলা হয়ে থাকে ইনসুলিন, এবং আমাদের এটাকে বলা হয়ে থাকে সি পেপটাইড। তাহলে দেখো আমাদের এই প্রো ইনসুলিনকে আমাদের এই এন্ডোপেপটাইডেজ বা প্রোটিয়েজ এসে আমাদের দুইটা সেগমেন্টে ভাগ করে ফেললো, সি পেপটাইড এবং ইনসুলিন। এখন দেখো আমরা আরেকবার একটু রিক্যাপ করি। দেখো আমাদের এই 11 নম্বর ক্রোমোজোমের শর্ট আর্মে একটা জিন ছিল, যেটা রিলিজ হওয়ার ফলে আমাদের এখানে ট্রান্সক্রিপশন হলো, এমআরএনএ তৈরি হলো, রাইবোজোমে গেল, এটা একটা প্রোটিন তৈরি করলো, যেটার এখানে আমরা দেখতে পাচ্ছি সিগন্যাল সিকোয়েন্স, দেখতে পাচ্ছি আমরা বি পেপটাইড, সি পেপটাইড, এ পেপটাইড এবং এন্ডোপেপটাইডেজ এসে তার সিগন্যাল সিকোয়েন্সটাকে কেটে দিল। তখন আমাদের এই প্রো ইনসুলিন মানে এই মলিকিউলটা কনভার্ট হয়ে গেল আমাদের প্রো ইনসুলিনে, এবং প্রো ইনসুলিনের ভেতরকার কিছু ডাইসালফাইড বন্ড তৈরি হলো, এবং এই প্রো ইনসুলিনটা পরবর্তীতে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আমাদের গলজি অ্যাপারেটাসে আসলো, গলজি অ্যাপারেটাসে এসে সে আরেকটা এন্ডোপেপটাইডেজ এর সম্মুখীন হলো, যেটা এসে আমাদের এই সি পেপটাইডটাকে কেটে আলাদা করে দিচ্ছে, এবং তখনই আমাদের সি পেপটাইড এবং ইনসুলিন তৈরি হচ্ছে। তাহলে দেখো যতগুলাই ইনসুলিন তৈরি হয় ততগুলাই কিন্তু আমাদের সি পেপটাইড তৈরি হয়। আমি আবারও বলি, যতগুলো ইনসুলিন তৈরি হয় ঠিক ততগুলো সি পেপটাইড তৈরি হয়। কারণ দেখো আমাদের এই প্রো ইনসুলিনে সি পেপটাইডও থাকে, ইনসুলিনও থাকে। সি পেপটাইড এবং ইনসুলিন আলাদা হয়ে যাওয়ার ফলেই আমাদের এখানে ইনসুলিন তৈরি হয় এবং সি পেপটাইড তৈরি হয়। তার মানে আমাদের যতটুকু ইনসুলিন তৈরি হয় ততটুকু সি পেপটাইডও তৈরি হয়। এজন্য বলা হয়ে থাকে যে ইনসুলিন এবং সি পেপটাইড ইকুইমোলারলি তৈরি হয়। শব্দটা হচ্ছে ইকুইমোলারলি তৈরি হয়। এখন দেখো আমাদের এই ইনসুলিন এবং সি পেপটাইড গলজি অ্যাপারেটাস থেকে পরবর্তীতে আমাদের কিছু ভ্যাসিকেল আকারে রিলিজ হবে। এই ভ্যাসিকেলগুলোতে তাহলে কি আছে, এই ভ্যাসিকেলগুলোতে এখন আছে আমাদের ইনসুলিন। ইনসুলিন মানে আমাদের এখানে হচ্ছে বি সেগমেন্ট, আমাদের এ সেগমেন্ট,
মাঝখানে হচ্ছে আমাদের ডাইসালফাইড বন্ড, এখানে ডাইসালফাইড বন্ড, এটা হচ্ছে আমাদের একটা ইনসুলিন মলিকিউল, এবং আছে কি এর সাথে আছে আমাদের সি পেপটাইড। তাহলে আমরা দেখলাম যে আমাদের এই ভেসিকেলগুলোতে সি পেপটাইড এবং ইনসুলিন ইকুইমোলারলি থাকে, এবং তারা আমাদের এরকম ভেসিকেল ফর্ম করে অবস্থান করে বা স্টোরেজ হয়ে থাকে বিটা সেলে, এবং যখন একটা স্টিমুলেশন আসে তখনই তারা আমাদের এই সেল মেমব্রেনের সাথে ফিউজ করে রিলিজ হয়। এখন দেখো, আমরা ইনসুলিন সম্পর্কে কথা বলার আগে আমরা এই সি পেপটাইড সম্পর্কে একটু কথা বলি। সি পেপটাইড এর ইনসুলিনের মতো কোনো অ্যাক্টিভিটি নাই, বাট আমাদের এই সি পেপটাইডের কিছু অ্যাক্টিভিটি আমরা এখন জানি। যেমন আমাদের এই সি পেপটাইড গিয়ে পরবর্তীতে আমাদের যে কোনো সেলে গিয়ে সে আমাদের সেল মেমব্রেনে বাইন্ড করে, সেল মেমব্রেনে তার জন্য একটা রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরটা অনেকটা জি প্রোটিন কাপলড রিসেপ্টর, মানে ভেতরে সেই জি প্রোটিনের সাথে বাইন্ড করে থাকে, এবং এগুলো গিয়ে আমাদের কিছু জিনিসের ফসফোরাইলেশন করে এবং কিছু জিনিসকে অ্যাক্টিভ করে। যেমন আমাদের সোডিয়াম পটাশিয়াম এটিপিএস, এই সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পকে আমাদের এই সি পেপটাইড গিয়ে অ্যাক্টিভেটেড করে। এছাড়াও আমাদের এই সি পেপটাইড গিয়ে এন্ডোথেলিয়াল নাইট্রিক অক্সাইড সিনথেসিস বাড়ায়, এবং নাইট্রিক অক্সাইড হচ্ছে আমাদের একটা ভ্যাসোডাইলেটর, আমাদের ভ্যাসেলকে ডাইলেট করে। এখন দেখো, আমাদের সি পেপটাইডের ক্ষেত্রে সবচাইতে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে সি পেপটাইড দ্বারা আমরা প্যানক্রিয়াসের বিটা সেল কতটুকু ইনসুলিন তৈরি করতেছে সেটা বুঝতে পারি। কিভাবে? দেখো, আমাদের এখান থেকে এই যেই বিটা সেল যেই সি পেপটাইড এবং আমাদের ইনসুলিন রিলিজ করবে, সেগুলো আমাদের পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে, ধরো এটাকে যদি আমরা পোর্টাল সার্কুলেশন দেখাই, সেটা আমাদের পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে চলে যাবে আমাদের লিভারে, এবং লিভারে গিয়ে আমাদের অনেকগুলা ইনসুলিন কাজ করে ফেলে, এবং লিভারে গিয়ে অনেকগুলা ইনসুলিন কাজ করে ফেলার জন্য আমরা যখন আমাদের সিস্টেমিক সার্কুলেশনে দেখি, তখন আমরা দেখি যে ইনসুলিন যতটুকু আছে ততটুকু কিন্তু আমাদের এই বিটা সেল তৈরি করছে না। কারণ দেখো, এখান থেকে ইনসুলিনগুলো যখন যাচ্ছে তখন অনেকগুলো ইনসুলিন এখানে ইউজ হয়ে যাচ্ছে, বাট আমাদের এই যে সি পেপটাইড আমাদের লিভার ইউজ করে না, যার ফলে সি পেপটাইড যতটুকু তৈরি হয় ততটুকু সি পেপটাইডই আমাদের এই সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। বাট আমাদের এই সিস্টেমিক সার্কুলেশনে যতটুকু ইনসুলিন তৈরি হয় ন্যাচারালি আমাদের বডিতে প্যানক্রিয়াস থেকে সবগুলো ইনসুলিন কিন্তু আমাদের এখানে যায় না, তাই আমরা ইনসুলিনটাকে মেজার করতে পারি না সরাসরি। আবার ইনসুলিন এর যেই সার্কুলেশনে থাকার সময়, সেই সময়টাও খুব কম, কারণ ইনসুলিন কোনো কিছুর সাথে বাউন্ড করে আমাদের এখানে থাকে না, যার ফলে ইনসুলিন খুব দ্রুত খরচ হয়ে যায়, এবং ইনসুলিনের হাফ লাইফ হচ্ছে 6 মিনিট, যেখানে আমাদের এই সি পেপটাইড এর হাফ লাইফ হচ্ছে 35 মিনিটস বা 30 মিনিটস। তাহলে এটার হাফ লাইফটা আমাদের ইনসুলিনের তুলনায় অনেক বেশি, যার ফলে আমরা সি পেপটাইড মেজার করার মাধ্যমে মূলত আমরা প্যানক্রিয়াস ন্যাচারালি কতটুকু ইনসুলিন তৈরি করতেছে সেটা মেজার করতে পারি। কেন আমরা ইনসুলিন দিয়ে মেজার করতে পারি না? কারণটা হচ্ছে ইনসুলিন আমাদের এই পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে যখন লিভার হয়ে সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে, তখনই লিভার কিছু পরিমাণ ইনসুলিনকে ব্যবহার করে ফেলতেছে, কিছু পরিমাণ না, অনেক বেশি পরিমাণ ইনসুলিনকে ব্যবহার করে ফেলে, যার ফলে আমরা আমাদের এই সার্কুলেশনে ইনসুলিনের যে লেভেলটা দেখতে পাই সেটা সত্যিকার ইনসুলিনের সিক্রেশনের যে লেভেল, সেই লেভেল থেকে অনেক কম। সেজন্য আমরা ইনসুলিন কতটুকু সিক্রেট হচ্ছে সেটা বোঝার জন্য সি পেপটাইড মেপে থাকি, এবং যেই পদ্ধতিতে মেপে থাকি সেটাকে বলা হয়ে থাকে যে রেডিও ইমিউনো অ্যাসে। এই রেডিও ইমিউনো অ্যাসে এর মাধ্যমে আমরা আমাদের সি পেপটাইড এর পরিমাণ মেপে থাকি। এবং দেখো, টাইপ 1 ডায়াবেটিস, যেই ডায়াবেটিসটাতে আমাদের বিটা সেল ইনসুলিন তৈরি করতে পারে না, সেখানে আমরা দেখব যে সেই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে সি পেপটাইড এর সংখ্যা অনেক বেশি কমে যাবে, কারণ তাদের বিটা সেলই ফাংশন করতে পারছে না। তাহলে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা দেখব যে সি পেপটাইডের সংখ্যা অনেক কমে যাবে। এখন আসো আমাদের এই ইনসুলিন আমাদের প্লাজমাতে কোনো কিছুর সাথে বাউন্ড হয়ে চলাফেরা করে না, মানে ইনসুলিন সে একা একা চলাফেরা করে। একটু আগে বললাম যে আমাদের ইনসুলিনের হাফ লাইফ অনেক কম, সেটা হচ্ছে 6 মিনিট এর মতো, মানে আমাদের 10 থেকে 15 মিনিটের ভেতরে আমাদের ইনসুলিন সার্কুলেশন থেকে ক্লিয়ার হয়ে যাবে বা চলে যাবে। তাহলে দেখো, আমাদের ইনসুলিন কিন্তু খুব দ্রুত সার্কুলেশন থেকে চলে যায়, এবং দেখো ইনসুলিনকে যে ডেস্ট্রয় করে সেই এনজাইমটার নাম হচ্ছে ইনসুলিন এজ।
এই ইনসুলিনেজ এনজাইম আমাদের ইনসুলিনকে ডিস্ট্রয় করে। কোথায় কোথায় ইনসুলিন ডিস্ট্রয় হয়? মূলত আমাদের লিভার, যেটা আমরা তোমাদেরকে একটু আগে বললাম, অথবা আমাদের কিডনি, মাসেল, এইসব জায়গায় আমাদের এই ইনসুলিনেজ এনজাইমটার পরিমাণটা অনেক বেশি থাকে এবং এইসব জায়গায় আমাদের ইনসুলিন ডিস্ট্রয় হয়। এখন দেখো, আমাদের এই ইনসুলিন যে সার্কুলেশন থেকে অনেক দ্রুত চলে যাচ্ছে বা নাই হয়ে যাচ্ছে, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। কারণ কি, দেখো, আমাদের ইনসুলিন আমাদের বডির উপর অনেক ধরনের ইফেক্ট ফেলে, আমাদের সেলের মেটাবলিক অ্যাক্টিভিটি অনেক চেঞ্জ করে। এখন দেখো, ইনসুলিন যদি সিক্রেট হওয়ার পরে অনেকক্ষণ ধরে ব্লাডে থাকে বা অনেকক্ষণ ধরে আমাদের সেলকে স্টিমুলেট করে, তাহলে আমাদের সেলগুলোর যে ফাংশন, সেই ফাংশনগুলো কিন্তু অল্টার হয়ে যাবে। অথবা আমাদের ইনসুলিন একবার সিক্রেট হয়ে যদি সাথে সাথে কমে না যায়, তাহলে আমাদের এই ইনসুলিন সিক্রেট হওয়ার ফলে যে ফাংশনগুলো, সেগুলো চলতে থাকবে। এখন দেখো, এগুলো যদি চলতে থাকে আমাদের অন্য অন্য মেটাবলিক ফুয়েলের অনুপস্থিতিতে, তখন কিন্তু হিতে বিপরীত হতে পারে। আমরা পরবর্তীতে এটা সম্পর্কে আরো জানবো। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে কিভাবে আমাদের ইনসুলিন বিটা সেলের ভেতর সিনথেসিস হচ্ছে। পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেট হয় এবং কোন কোন জিনিস সেই সিক্রেশনটাকে রেগুলেট করে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে কিভাবে আমাদের ইনসুলিন সিনথেসিস হয় বা তৈরি হয় এবং তারা ভেসিকলের ভেতর আবদ্ধ হয়ে থাকে। তো তারা ভেসিকলের ভেতরে এরকম অগোছালোভাবে আবদ্ধ থাকে না। তারা কি করে? তারা ভেসিকলের ভেতরে একটা জিঙ্ক মলিকিউলকে নেয়। আমরা যদি ভেসিকলটাকে দেখাই, এটা হচ্ছে আমাদের একটা ভেসিকল। এই ভেসিকলের ভেতরে তারা একটা জিঙ্ক মলিকিউলকে নেয় এবং জিঙ্ক মলিকিউলটাকে নিয়ে তারা একটা হেক্সামার তৈরি করে আমাদের ইনসুলিনের। যেমন আমাদের এখানে এসে দুইটা ইনসুলিন বাইন্ড করে, আমাদের এদিকে দুইটা ইনসুলিন বাইন্ড করে। আমরা এভাবে ইনসুলিনকে দেখাচ্ছি, এখানে দুইটা এবং এখানে দুইটা, এরকম একটা তারা হেক্সামার তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে যে কখন আমাদের ইনসুলিন রিলিজ হবে বা আমাদের এই সেল থেকে সেলের বাইরে যাবে। তো এই সেল থেকে সেলের বাইরে যাওয়ার জন্য, ইনসুলিন রিলিজ হওয়ার জন্য সবচাইতে বড় যে স্টিমুলেশনটা এসে থাকে, সেটা হচ্ছে আমাদের গ্লুকোজ। যখন আমাদের গ্লুকোজ এসে আমাদের এই বিটা সেলের উপর কাজ করবে, তখনই আমাদের এখান থেকে ইনসুলিন রিলিজ হবে। তো দেখো, আমাদের গ্লুকোজের জন্য এখানে একটা ট্রান্সপোর্টার থেকে থাকে। এটাকে বলা হয়ে থাকে যে গ্লুকোজ ট্রান্সপোর্টার টাইপ 2। গ্লুকোজ ট্রান্সপোর্টার টাইপ 2 এটা একটা 12 পাস রিসেপ্টর, যেটা আমাদের গ্লুকোজকে সেলের বাইরে থেকে সেলের ভেতরে নিয়ে আসে এবং আমাদের এই GLUT2 আমাদের সেলের বাইরে থেকে সেলের ভেতরে গ্লুকোজকে নিয়ে আসে। এবং এই GLUT2 আরও থাকে আমাদের লিভার, আমাদের ইন্টেস্টাইন এবং আমাদের কিডনিতে। তো দেখো, আমাদের এই GLUT2 এর আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে যে GLUT2 এটা দুই দিকেই আমাদের গ্লুকোজের মুভমেন্ট ঘটায়। মানে গ্লুকোজ সেলের বাইরে থেকে সেলের ভেতরে আসে, আবার সেলের থেকে সেলের বাইরেও চলে যেতে পারে। এখন দেখো, আমাদের এই GLUT2-তে যখন কোনো একটা গ্লুকোজ আসে, তখন আমাদের এই GLUT2 কী করে? এই গ্লুকোজটাকে আমাদের সেলের ভেতরে নিয়ে আসে। সেলের ভেতরে গ্লুকোজ আসলো। সেলের ভেতরে যখন গ্লুকোজ আসে, তখন আমাদের এই গ্লুকোজটাকে গ্লুকোকাইনেজ গিয়ে ফসফোরাইলেট করে। গ্লুকোকাইনেজ, কাইনেজ মানে কি? কাইনেজ মানে হচ্ছে এই এনজাইমটার একটা ক্ষমতা হচ্ছে কোনো একটা জিনিসকে ফসফোরাইলেট করা। সেই গ্লুকোকাইনেজ আমাদের এই গ্লুকোজকে ফসফোরাইলেট করবে এবং তখন গ্লুকোজের নাম চেঞ্জ হয়ে যাবে। যেহেতু তার 6 নাম্বার কার্বনে ফসফোরাইলেট হচ্ছে, সেজন্য তার নাম হয়ে যাবে গ্লুকোজ 6 ফসফেট। এই গ্লুকোজ 6 ফসফেট পরবর্তীতে গ্লাইকোলাইসিসের পাথওয়েটাকে ফলো করবে এবং গ্লাইকোলাইসিসের মাধ্যমে সে পাইরুভেটে কনভার্ট হবে। পাইরুভেট পরবর্তীতে কী করবে? পাইরুভেট পরবর্তীতে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হবে এবং পরবর্তীতে তারা আমাদের সেলের ভেতরের একটা অর্গান, যেটাকে বলা হয়ে থাকে যে আমাদের মাইটোকন্ড্রিয়া, সেই মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করবে। আমাদের এই মাইটোকন্ড্রিয়াতে কি হয়? আমাদের এই মাইটোকন্ড্রিয়াতে কিছু এনজাইম থাকে, যেগুলো আমাদের এই পাইরুভেটকে পরবর্তীতে টিসিএ সাইকেলে নিয়ে যাবে এবং আমাদের অক্সিডেটিভ ফসফোরাইলেশনে নিয়ে যাবে। এবং এগুলোর মাধ্যমে কি হবে? এগুলোর মাধ্যমে মূলত যে কাজটা হবে সেটা হচ্ছে কিছু এডিপি আসবে এবং এই এডিপিগুলো এসে সেগুলো কনভার্ট হয়ে যাবে আমাদের এটিপিতে। মানে সেলের ভেতর গ্লুকোজ প্রবেশ করার ফলে
আমাদের এই বিটা সেলের ভেতরে এটিপি এর কনসেন্ট্রেশন অনেক অনেক বেড়ে যাবে। এটিপি এর কনসেন্ট্রেশন অনেক অনেক বেড়ে যাবে। তো দেখো নর্মালি আমাদের এই সেলটার ভেতরে মানে হচ্ছে বিটা সেলের ভেতরে কিছু চ্যানেল থাকে। যেমন আমাদের এখানে তোমরা একটা চ্যানেল দেখতে পাচ্ছ, নর্মালি আমাদের এই চ্যানেলটা খোলা থাকে। এই চ্যানেলটা কিসের চ্যানেল? এই চ্যানেলটা পটাশিয়ামের চ্যানেল। তো তোমরা সবাই জানো যে ইন্ট্রাসেলুলার পটাশিয়ামের কনসেন্ট্রেশন অনেক বেশি এক্সট্রাসেলুলার পটাশিয়ামের কনসেন্ট্রেশন এর তুলনায়। যেহেতু আমাদের এই পটাশিয়াম চ্যানেলটা নর্মালি খোলা থাকে, সেজন্য আমাদের বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনের দিকে মানে ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট থেকে আমাদের এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্টে পটাশিয়াম চলে যায়, নর্মালি এটা চলতে থাকে। তো কি হয়, যখন আমাদের সেলের ভেতরে গ্লুকোজ আসলো, এটিপির কনসেন্ট্রেশন বাড়লো, তখন আমাদের এই পটাশিয়াম চ্যানেলটা এই বেড়ে যাওয়া এটিপি কনসেন্ট্রেশন এর সাথে তার কার্যক্রমকে চেঞ্জ করে। কিভাবে? দেখো আমাদের এই পটাশিয়াম চ্যানেলটার এখানে একটা বাইন্ডিং ডোমেইন থাকে। এই ডোমেইনটাতে নর্মালি আমাদের এখানকার যেই এডিপি সেই এডিপি বাইন্ড করে, এবং যখন এডিপি বাইন্ড করা থাকে তখন এই চ্যানেলটা খোলা থাকে। বাট আমাদের এডিপির কনসেন্ট্রেশন যখন কমে যাবে তখন আমাদের এখান থেকে এডিপি চলে আসবে এবং আমাদের এই পটাশিয়াম পাম্পে কোনো কিছু লেগে থাকবে না। এবং যখন আমাদের এডিপি গিয়ে এটিপিতে কনভার্ট হয়ে যাবে তখন আমাদের এই পটাশিয়াম পাম্প, আমরা যদি আবারও সেটাকে দেখাই, সেখানে গিয়ে আমাদের এই বেড়ে যাওয়া এটিপি, সেই এটিপিটা এইখানে গিয়ে বাইন্ড করবে। এবং যখন আমাদের এটিপি গিয়ে এই পটাশিয়াম চ্যানেলের সাথে বাইন্ড করবে তখন আমাদের এই পটাশিয়াম চ্যানেল ক্লোজ হয়ে যাবে। এই পটাশিয়াম চ্যানেল আর কাজ করবে না, মানে আমাদের এই চ্যানেল দিয়ে পটাশিয়াম সেলের বাইরে প্রবেশ করতে পারবে না, পটাশিয়াম সেলের ভেতরে একুমুলেট হবে। যখন সেলের ভেতরে পটাশিয়াম একুমুলেট হবে তখন কি হবে, সেলের যেই রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, সেই রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা ধীরে ধীরে কমতে থাকবে। নর্মালি আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কত থাকে? রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থাকে এখানে সাধারণত থেকে থাকে -70 মিলিভোল্ট, এবং এভাবে আমাদের এখানে পজিটিভ চার্জ একুমুলেট হওয়ার ফলে আমাদের এই রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা লেস নেগেটিভ হয়ে যাবে বা একটু বেড়ে যাবে। কিভাবে? এটা লেস নেগেটিভ হয়ে ধরো হয়ে গেল -50 মিলিভোল্ট। এই 50 মিলিভোল্ট হওয়ার মানে কি? এই 50 মিলিভোল্ট হওয়ার মানে হচ্ছে যে আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থ্রেশহোল্ডের দিকে যাচ্ছে। এই থ্রেশহোল্ডে যখন চলে যাবে, মানে যখন সে আমাদের -50 মিলিভোল্টে হিট করবে, তখন আমাদের এখানে আরও কিছু চ্যানেল থাকে যেগুলোকে বলা হয়ে থাকে যে ভোল্টেজ সেন্সিটিভ ক্যালসিয়াম চ্যানেল। এই ভোল্টেজ সেন্সিটিভ ক্যালসিয়াম চ্যানেলগুলো সাধারণত ক্লোজ থাকে, কিন্তু যখন আমাদের সেলের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আমাদের থ্রেশহোল্ডে গিয়ে হিট করে বা -50 মিলিভোল্টে গিয়ে হিট করে, তখন আমাদের এই ভোল্টেজ সেন্সিটিভ ক্যালসিয়াম চ্যানেলগুলো খুলে যায় এবং ভোল্টেজ সেন্সিটিভ ক্যালসিয়াম চ্যানেল দ্বারা সেলের বাইরে থেকে সেলের ভেতরে ক্যালসিয়াম প্রবেশ করে, এবং আমাদের এই রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল বা থ্রেশহোল্ড পটেনশিয়াল তখন আরও লেস নেগেটিভ হয়ে যায় এবং তখন আমাদের এখানে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়। এবং ক্যালসিয়াম গিয়ে কি করে? ক্যালসিয়াম গিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। আমাদের এখানে কিছু প্রোটিন লাগানো থাকে এবং আমাদের সেল মেমব্রেনে কিছু প্রোটিন লাগানো থাকে। এই ক্যালসিয়ামটা গিয়ে আমাদের এখান থেকে এখানে, মানে হচ্ছে এই ক্যালসিয়ামটা গিয়ে আমাদের এই দুইটা প্রোটিনের ভিতর সংযোগ করে দেয়, এবং তখন আমাদের এই প্রোটিনটাকে টেনে আমাদের সেল মেমব্রেন তার নিজের দিকে নিয়ে আসে। এই ভেসিকেলটাকে সেল মেমব্রেন তার নিজের দিকে নিয়ে আসে এবং ভেসিকেলটাকে সেল মেমব্রেন এখানে ফিউজ করায়। ভেসিকেলটাকে ফিউজ করানোর ফলে আমাদের এই ভেসিকেল থেকে যেই প্রোডাক্টগুলো ছিল, মানে আমাদের ইনসুলিন, আমাদের জিঙ্ক, আমাদের সি পেপটাইড, এই জিনিসগুলো ব্লাডে রিলিজ হয়। তাহলে এখানে যে প্রসেসটা হচ্ছে সেটাকে যদি আমি একটু সামারাইজ করি, গ্লুকোজ আসতেছে, GLUT2 এর মাধ্যমে গ্লুকোজ সেলের ভেতরে প্রবেশ করলো, গ্লুকোজ 6-ফসফেটে পরিণত হলো গ্লুকোকাইনেজের মাধ্যমে, গ্লাইকোলাইসিস হলো, পাইরুভেট হলো, সেটা টিসিএ সাইকেলে প্রবেশ করলো, অক্সিডেটিভ ফসফোরাইলেশন হলো, আমাদের এটিপিতে কনভার্ট হলো এবং এটিপির
কনসেন্ট্রেশন সেলের ভেতর অনেক বেড়ে গেল। যখন এটিপির কনসেন্ট্রেশন সেলের ভেতর বেড়ে যাবে তখন এটিপি গিয়ে আমাদের এখানকার এই চ্যানেলগুলো মানে হচ্ছে আমাদের এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল এগুলোতে গিয়ে বাইন্ড করবে, এবং যখন আমাদের এখানে এটিপি এসে বাইন্ড করবে তখন আমাদের এই পটাশিয়াম চ্যানেলগুলো ক্লোজ হয়ে যাবে। তখন পটাশিয়াম আর সেলের বাইরে চলে যেতে পারবে না, সেলের ভেতরে একুমুলেট হবে। রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যেটা ছিল -70 মিলিভোল্ট সেটা -50 মিলিভোল্ট হয়ে যাবে, মানে থ্রেশহোল্ডে যাবে। তখন আমাদের এখানে ভোল্টেজ সেন্সিটিভ ক্যালসিয়াম চ্যানেল খুলবে, ক্যালসিয়াম ইনফ্লাক্স হবে সেলের ভেতরে, এবং ক্যালসিয়ামগুলো গিয়ে আমাদের এই ভেসিকেলগুলোকে টেনে সেল মেমব্রেনের সাথে ফিউজ করবে। এবং ভেসিকেলের ভেতর কী ছিল? আমাদের ইনসুলিন, সি পেপটাইড এবং জিঙ্ক, এগুলো আমাদের সার্কুলেশনে রিলিজ হবে। এখন আসলে আমরা রিলেটেড কিছু ফার্মাকোলজি জানি। যেমন ধরো আমাদের কোনো কারণে একটা পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া, মানে তার গ্লুকোজ লেভেলটা কম, তাহলে তার এখানে গ্লুকোজ আসতে পারতেছে কম, সেলের ভেতরে গ্লুকোজ আসতে পারতেছে কম, এখানে আমাদের টিসিএস সাইকেল, অক্সিডেটিভ ফসফোরিলেশন সবও কম হচ্ছে, তাহলে এটিপি প্রোডাকশনটাও তার বেশি হচ্ছে না, তাহলে তার এই যে পটাশিয়াম চ্যানেল ক্লোজ হয়ে যাওয়া সেটাও ঠিকভাবে হচ্ছে না। তো এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা কি করতে পারি? আমরা আমাদের এই পটাশিয়াম চ্যানেলকে ব্লক করে দিতে পারে এরকম কিছু ড্রাগ ইউজ করতে পারি। এই পটাশিয়াম চ্যানেলকে যারা ব্লক করে দিতে পারে এর ভেতরে একটা গ্রুপকে বলা হয়ে থাকে সালফোনাইল ইউরিয়া। এই সালফোনাইড ইউরিয়া এই গ্রুপটার ভেতরে দুইটা ড্রাগের নাম আমরা জানতে পারি, যেমন হচ্ছে টলবিউটামাইড এবং আরটা হচ্ছে গ্লাইবিউরিয়েট। তাহলে এই সালফোনাইড ইউরিয়া এই ড্রাগগুলো কী করে? এই ড্রাগগুলো আমাদের এখানকার যে পটাশিয়াম চ্যানেল, এই পটাশিয়াম চ্যানেলগুলোকে ব্লক করে দেয়। এই পটাশিয়াম চ্যানেলগুলোকে যখন ব্লক করে দিবে তখন নর্মালি আমাদের এখান থেকে আর পটাশিয়াম সেলের বাইরে যেতে পারবে না। যখন সেলের বাইরে যেতে পারবে না তখন পটাশিয়াম একুমুলেট হবে। পটাশিয়াম একুমুলেট হওয়ার ফলে আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল লেস নেগেটিভ হয়ে যাবে এবং আমাদের ক্যালসিয়াম ইনফ্লাক্স হবে এবং ভেসিকেলগুলো ফিউজ হবে। মানে হচ্ছে গ্লুকোজ লেভেল কম হওয়ার পরেও এই ড্রাগগুলো ইউজ করার ফলে আমরা কি করতে পারলাম? আমরা ইনসুলিনকে সিক্রেট করতে পারলাম। এছাড়াও সালফোনাইড ইউরিয়া ছাড়াও আমরা আরও এক ধরনের ড্রাগ ইউজ করতে পারি যেগুলোকে বলা হয়ে থাকে ম্যাগলিটিনাইডস। এই ম্যাগলিটিনাইডস এর ভেতরে দুইটা নাম আমরা জানতে পারি, যেমন রাপাগ্লিনাইডস, ন্যাটিগ্লিনাইডস। তাহলে এই রাপাগ্লিনাইডস, ন্যাটিগ্লিনাইডস বা আমরা বলতে পারি যে আমাদের এই ম্যাগলিটিনাইডস, এই ম্যাগলিটিনাইডসগুলো আমাদের এই সালফোনাইড ইউরিয়া এর মতোই কাজ করে। এগুলো আমাদের পটাশিয়াম চ্যানেলকে ব্লক করে দেয়। এখন দেখো এই সালফোনাইড ইউরিয়া এবং ম্যাগলিটিনাইডস এগুলোকে বলা হয়ে থাকে যে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট। কারণ কি? দেখতেই পাচ্ছ আমাদের কোনো না কোনো কারণে আমাদের গ্লুকোজ লেভেলটা কম, এবং এই গ্লুকোজ লেভেলটা কম হওয়ার ফলেই আমরা এগুলোকে ইউজ করতেছি, যার ফলে এগুলোকে বলা হয়ে থাকে যে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট। এখন আসো আরেক ধরনের প্রবলেমে। আরেকটা পার্সন কি করতেছে, ধরো ওই পার্সনটা অনেক অনেক বেশি ইনসুলিন সিক্রেট করতেছে, মানে তার ইনসুলিন সিক্রেশনের পরিমাণটা অনেক বেশি, মানে তার যে প্রবলেম সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ইনসুলিনোমা। এই ইনসুলিনোমা যখন হয় তখন একটা পার্সন বেশি পরিমাণে ইনসুলিন রিলিজ করে। এখন দেখো আমরা এই প্রবলেমটাকে কীভাবে সলভ করতে পারি, বেশি পরিমাণে ইনসুলিন রিলিজটাকে কীভাবে সলভ করতে পারি। দেখো আমরা একটা কাজ করতে পারি যে আমরা এই পটাশিয়াম চ্যানেলগুলোকে সবসময়ের জন্য খোলা রেখে দিব বা বেশি পরিমাণে অ্যাক্টিভ করে দিব, যার ফলে পটাশিয়াম সেল থেকে অনেক অনেক বাইরে চলে যাবে, এটিপি এসে এখানে কোনো কাজ করতে পারবে না। তো কি হবে? আমাদের পটাশিয়াম সেল থেকে বাইরে বের হয়ে যাবে, এটিপি এসে কাজ করতে পারবে না, যার ফলে আমাদের এই সেলের ভেতরে এই যেই ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া সেটা বাড়বে না এবং আমাদের এই ভেসিকেলগুলো রিলিজ হবে না, মানে আমাদের প্রবলেমটা সলভ হবে। তো সেজন্য আমরা এখানে মানে হচ্ছে এই এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেলে আরেক ধরনের ড্রাগ ইউজ করতে পারি যেটাকে বলা হয়ে থাকে যে ডায়াজ অক্সাইড। এই ডায়াজ অক্সাইডগুলো ব্যবহার করার ফলে আমাদের এই পটাশিয়াম চ্যানেল অনেক বেশি অ্যাক্টিভেটেড হয়ে যায়, স্টিমুলেটেড হয়ে যায় এবং পটাশিয়াম চ্যানেল দিয়ে আমাদের সেল থেকে অনেক বেশি পটাশিয়াম সেলের বাইরে চলে যেতে থাকে, যার ফলে আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা আরও বেশি নেগেটিভ হয়ে যায়। ধরো এটা হয়ে গেল -80 মিলিভোল্ট, যার ফলে আমাদের এই ভেসিকেলগুলো কখনোই আর এদিকে রিলিজ হবে না। কারণ কি? যখন বেশি পরিমাণে নেগেটিভ হয়ে যাবে তখন তো এখানে ক্যালসিয়াম ইনফ্লাক্সের প্রশ্নই আসে না, এবং ক্যালসিয়াম ইনফ্লাক্স না হলে আমাদের এই ভেসিকেলগুলো রিলিজও হবে না বা রিলিজ হওয়াটা কমে যাবে এবং আমাদের প্রবলেম মানে হচ্ছে ইনসুলিনোমা, সেই প্রবলেমটা সলভ হবে। এবং এখানে বলে রাখা ভালো যে আমাদের এখানে যে ডায়াজ অক্সাইড, সে ডায়াজ অক্সাইড ভ্যাসো ডায়ালেটর হিসেবেও কাজ
করে। কিভাবে ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করে দেখো, আমাদের সেলের ভেতরে ক্যালসিয়াম প্রবেশ করতে পারতেছে না, আর ক্যালসিয়াম প্রবেশ করতে যদি না পারে তাহলে আমরা জানি যে ক্যালসিয়াম এর জন্যই আমাদের স্মুথ মাসল সেলগুলো কন্ট্রাক্ট করে। তাহলে আমাদের এই ডায়াজ অক্সাইড এসে এই পটাশিয়াম চ্যানেলকে অ্যাক্টিভেট করতেছে, মানে ক্যালসিয়াম ইনফ্লাক্স হবে না, তাহলে আমাদের এখানে কন্ট্রাক্টও হবে না। তার মানে ডায়াজ অক্সাইড একটা ভ্যাসোডাইলেটর হিসেবেও কাজ করবে। তো এই ছিল আমাদের ইনসুলিন সিক্রেশনের বেসিক মেকানিজম। আমরা এখন দেখব যে আমাদের এই ইনসুলিন সিক্রেশনের বেসিক মেকানিজমটাকে কারা স্টিমুলেটেড করে বা ইনহিবিটেড করে। তো প্রথমত এটা চিন্তা করা হতো যে অনেক আগে শুধুমাত্র এটা ভাবা হতো যে আমাদের গ্লুকোজই বোধহয় একমাত্র স্টিমুলেশন আমাদের এই ইনসুলিন সিক্রেশনের জন্য। বাট আমরা এখন জানি যে গ্লুকোজ ছাড়াও আরও অনেক জিনিসপত্র যেমন অ্যামাইনো অ্যাসিড আমাদের এখানকার এই যে সিক্রেশন, সেই সিক্রেশনটাকে বাড়াতে পারে। এখন দেখো, আমরা প্রথমত দেখার চেষ্টা করি যে গ্লুকোজ কিভাবে আমাদের এই সেলের ভেতরে এসে, মানে হচ্ছে বিটা সেলের ভেতরে এসে ইনসুলিন রিলিজটাকে বাড়াচ্ছে। তাহলে এখন আসো যে আমরা দেখি আমাদের এই বিটা সেলের উপরে গ্লুকোজ কাজ করে কিভাবে আমাদের সেল থেকে সেলের বাইরে ইনসুলিনকে নিয়ে যাচ্ছে বা কোন প্যাটার্নে ইনসুলিনটা রিলিজ হচ্ছে। তো তোমরা সবাই জানো যে আমাদের নর্মাল ফাস্টিং গ্লুকোজ লেভেলটা কতটুক। নর্মাল ফাস্টিং গ্লুকোজ লেভেলটা মোটামুটি আমাদের 90 মিলিগ্রাম প্রতি 100 ml ব্লাডে বা প্রতি ডেসিলিটারে। এখন দেখো, এটা হচ্ছে আমাদের ফাস্টিং গ্লুকোজ লেভেল। এই ফাস্টিং গ্লুকোজ লেভেলে আমাদের এই বিটা সেল ইনসুলিন কতটুকু সিক্রেট করে আমরা সেটা জানতে পারি। ইনসুলিন তখন খুবই কম পরিমাণে সিক্রেট হয় এবং সেই পরিমাণটা হচ্ছে, মানে হচ্ছে ইনসুলিনের কনসেন্ট্রেশনটা হচ্ছে 25 ন্যানোগ্রাম প্রতি মিনিটে প্রতি কেজি বডি ওয়েটের জন্য। মানে আমাদের ফাস্টিং গ্লুকোজ লেভেল যখন এত, তখন আমাদের ইনসুলিন সিক্রেশনের পরিমাণটা হচ্ছে এত। তো আমাদের গ্লুকোজের কনসেন্ট্রেশন যখন বাড়বে তখন আমাদের ইনসুলিনের কনসেন্ট্রেশনটাও বাড়বে। কিন্তু এই গ্লুকোজের কনসেন্ট্রেশন আর ইনসুলিনের কনসেন্ট্রেশন একদম সমানুপাতিক হারে বাড়বে না। মানে যতটুকু গ্লুকোজের কনসেন্ট্রেশন বাড়বে ততটুকুই যে ইনসুলিনের কনসেন্ট্রেশন বাড়বে ঠিক এমন হবে না। তো কেমন হবে দেখো, আমরা একটা গ্রাফ দেখতে পারি। সেজন্য গ্রাফের ধরো এইটা হচ্ছে ওয়াই এক্সিস, আমরা ওয়াই এক্সিসে দেখব ইনসুলিন কনসেন্ট্রেশন এবং আমরা এখান দিয়ে দেখব আমাদের টাইম, মানে সময়ের সাথে সাথে গ্লুকোজ কনসেন্ট্রেশন বাড়ানোর সাথে সাথে আমরা ইনসুলিনের কনসেন্ট্রেশন বা ইনসুলিনের রিলিজ হওয়াটা কিভাবে বাড়ে কমে আমরা সেটা দেখব। তো এখানে খুব মজার ঘটনা যে দেখো, আমাদের এই গ্রাফটা অনেকটা এরকম হবে, এই গ্রাফটা অনেকটা এরকম হবে। তো গ্রাফটা এরকম অদ্ভুত দেখতে কেন হবে আমি তোমাকে বলি। প্রথমত আমরা দেখব যে 3-4 মিনিটের ভেতরে যখন আমরা গ্লুকোজের কনসেন্ট্রেশনকে অনেক বাড়াবো, তখন আমরা এই 3 থেকে 5 মিনিট এর ভেতরে আমরা দেখব যে আমাদের ইনসুলিনের যে কনসেন্ট্রেশন, এই ইনসুলিনের কনসেন্ট্রেশনটা মানে ইনসুলিনের সিক্রেশনটা বেড়ে যাবে 10 গুণ এর মতো, 10-fold বেড়ে যাবে। দেখো, 3 থেকে 5 মিনিটের ভেতরে আমরা গ্লুকোজ দেওয়ার 3 থেকে 5 মিনিটের ভেতরে ইনসুলিন সিক্রেশনটা বেড়ে যাবে 10 গুণ। কেন এইভাবে এত দ্রুত এই জিনিসটা বেড়ে গেল? দেখো, আমাদের সেলের ভেতরে অনেকগুলো ইনসুলিন নর্মালি তৈরি করা থাকে, গ্লুকোজের অভাবে সেগুলো রিলিজ হয় না। যখন আমরা হঠাৎ করে এইখানে গ্লুকোজ সাপ্লাই দিব, তখন আমাদের এখান থেকে যে প্রি ফর্মড মানে আগে তৈরি হওয়া যে ইনসুলিনগুলো ছিল, প্যাকিং হয়েছিল, সেগুলো দ্রুত গিয়ে রিলিজ হয়ে যাবে, যার ফলে অনেকগুলো ইনসুলিন একসাথে দ্রুত গিয়ে রিলিজ হয়ে যাবে 3 থেকে 5 মিনিটের ভেতরে। সেজন্যই আমরা গ্লুকোজ দেওয়ার কিছুক্ষণ পরেই 3 থেকে 5 মিনিট পরেই দেখব যে আমাদের পার্সনটার ইনসুলিনের কনসেন্ট্রেশন অনেক বেড়ে গেছে, সাধারণত 10 গুণ বেড়ে যায়। তো এখন দেখো, এরপরে কি দেখতেছো? এরপরে দেখতেছো হঠাৎ করে এই জিনিসটা কমে যাচ্ছে। দেখো, আমাদের এখানে প্রিফর্মড যে ইনসুলিন, সেই ইনসুলিনগুলো এভাবে দ্রুত রিলিজ হওয়ার ফলে হঠাৎ করে আমাদের এই প্রিফর্মড ইনসুলিনের একটা ঘাটতি হয়, যার ফলে আমাদের এখানের এই যে ইনসুলিনের কনসেন্ট্রেশন সেটা আবারও কমে যায়। আবারও কমে যাইতে সময় লাগে মোটামুটি 5 থেকে 10 মিনিট। মানে আমাদের এই 3 থেকে 5 মিনিটের পরে আরও 5 থেকে 10 মিনিট এর ভেতরে আমাদের এই ইনসুলিনের কনসেন্ট্রেশনটা আবারও অর্ধেকের মতো কমে যায়। কিন্তু তারপরে আবার দেখো যে আবার ধীরে 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 ধীরে
আমাদের ইনসুলিনের কনসেন্ট্রেশনটা বাড়তেছে এবং এটা বেড়ে আগেরটার থেকেও বেশি হয়ে যেতে পারে। এই জিনিসটা কেন হচ্ছে, মানে এই যে সেকেন্ড ওয়েভ দেখা যাচ্ছে, এই সেকেন্ড ওয়েভটা কেন দেখা যাচ্ছে? এটা দেখা যাচ্ছে আমাদের প্রোটিন সিনথেসিসের ফলে। তোমরা সবাই জানো যে আমাদের এখানে গ্লুকোজ আসার ফলে, সেলের ভেতরে গ্লুকোজ আসার ফলে আমাদের সেলের নিউক্লিয়াসের ভেতরে সেই স্টিমুলেশনটা যায় এবং নিউক্লিয়াস অনেক বেশি প্রোটিন সিনথেসিস করে, মানে আমাদের ইনসুলিনের সিনথেসিসটাও বাড়ে। এবং আমাদের এখানের যে সেকেন্ড ওয়েভ তোমরা দেখতে পাচ্ছ, এই সেকেন্ড ওয়েভটা মূলত নতুন প্রোটিন সিনথেসিস হওয়া ইনসুলিন যেগুলো আছে সেগুলো এবং আমাদের প্রিফর্মড ইনসুলিন যেগুলো আছে সেগুলো একসাথে রিলিজ হওয়ার ফলে আমরা এই সেকেন্ড ওয়েভটা দেখতে পাই। তাহলে দেখো, নর্মাল আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল কত? নর্মাল আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল হচ্ছে 100 মিলিগ্রাম প্রতি ডেসিলিটার বা 100 ml ব্লাডে। এখন দেখো, আমাদের এই কনসেন্ট্রেশনটাকে আমরা যখন বাড়াবো, ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশনটাকে যখন আমরা বাড়াবো, ধর আমরা বাড়াই কি করলাম, 400 থেকে 600 মিলিগ্রাম প্রতি ডিএল নিয়ে গেলাম, মানে আমরা গ্লুকোজের কনসেন্ট্রেশনটাকে অনেক বাড়ালাম, 4 থেকে 6 গুণ বাড়ালাম। যখন আমরা এরকম গ্লুকোজের কনসেন্ট্রেশনকে 4 থেকে 6 গুণ বাড়াবো, তখন আমরা দেখব যে আমাদের ইনসুলিনের সিক্রেশন অনেক বেশি বেড়ে যাবে। ইনসুলিনের সিক্রেশনটা 10 থেকে 25 গুণ বেশি হয়ে যাবে। তার মানে আমরা দেখলাম যে গ্লুকোজ এর কনসেন্ট্রেশন আমরা যেভাবে বাড়াবো, ইনসুলিনের কনসেন্ট্রেশন ঠিক ওইভাবে বাড়বে না। কিভাবে বাড়বে? প্রথমত আমরা দেখব যে ইনসুলিনের একটা পিক পাওয়া যাবে প্রথম 3 থেকে 5 মিনিটের ভেতরে, 10 গুণের মতো ইনসুলিন সিক্রেশনটা বেড়ে যাবে। এটা মূলত আমাদের প্রিফর্মড ইনসুলিনের জন্য। দ্বিতীয়ত আমরা 5 থেকে 10 মিনিটের ভেতর দেখব যে আবার এটা কমে গেছে। কেন কমে গেছে? আমাদের প্রিফর্মড ইনসুলিন কমে যাওয়ার কারণে। এবং আমরা এখানে যে আরেকটা ওয়েভ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মূলত নতুন সিনথেসিস প্রোটিনগুলোর জন্য। এবং আমাদের এখানের এই যে গ্লুকোজের কনসেন্ট্রেশন, এই গ্লুকোজের কনসেন্ট্রেশন যদি আবারও কমে যায়, তখন আমাদের এই ইনসুলিন সিনথেসিস হওয়ার যে প্রক্রিয়া সেটা আবারও কমে যাবে এবং গ্লুকোজ কমে যাওয়ার 3 থেকে 5 মিনিটের ভেতরে আবারও আমাদের এই যেই ইনসুলিন লেভেল, সেই ইনসুলিন লেভেলটা আবারও ফাস্টিংয়ে চলে যাবে। এবং দেখো, এখানে একটা ফিডব্যাক মেকানিজম কিন্তু চলতেছে। কিভাবে একটা ফিডব্যাক মেকানিজম? গ্লুকোজ যখন আমাদের পরিমাণটা অনেক বেড়ে যায়, গ্লুকোজের ব্লাডের কনসেন্ট্রেশন বেড়ে গেল, তখন আমাদের ইনসুলিন সিক্রেশনটা বেড়ে যাবে। এখন ইনসুলিন সিক্রেশন যখন বেড়ে যায়, তখন ইনসুলিন গিয়ে কী করে? ইনসুলিন গিয়ে, তোমরা পরবর্তীতে জানবা, ইনসুলিন গিয়ে মূলত আমাদের সেলের ভেতরে গ্লুকোজকে বেশি পরিমাণ প্রবেশ করায় ব্লাড থেকে। তার মানে সেই ব্লাড থেকে আমাদের সেলের ভেতরে গ্লুকোজকে প্রবেশ করাচ্ছে। তার মানে ব্লাডে গ্লুকোজ লেভেলটা আবারও কমে যাবে। তার মানে ইনসুলিন গিয়ে কাজ করার ফলে ব্লাড গ্লুকোজ লেভেলটা কমে যাবে। আবার দেখো, ব্লাড গ্লুকোজ লেভেলটা কমে গেলে আমাদের ইনসুলিন সিক্রেশনটাও কমে যাবে। তার মানে আমাদের ইনসুলিন সিক্রেশনটাও আবারও কমে যাবে। তাহলে দেখো, এখানে একটা ফিডব্যাক মেকানিজম, মানে গ্লুকোজ বাড়ার ফলে গিয়ে ইনসুলিন রিলিজ হবে, সেটা গিয়ে আবার আমাদের এই গ্লুকোজকেই কমায় দিবে, আবার আমাদের ইনসুলিন সিক্রেশনটাও কমে যাবে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের গ্লুকোজ কনসেন্ট্রেশন এর সাথে ইনসুলিনের যে সিনথেসিস, এই সিনথেসিসের মাঝে একটা ফিডব্যাক রিলেশনশিপ বিদ্যমান। এই তো গেল গ্লুকোজ। এবার আসো আমাদের অ্যামাইনো অ্যাসিড। তোমরা কি জানো যে আমাদের অ্যামাইনো অ্যাসিডও এই ইনসুলিন সিনথেসিস এবং সিক্রেশনটাকে বাড়াতে পারে? তো দেখো, আমাদের অ্যামাইনো অ্যাসিড তো অনেকগুলো, এর ভেতরে আমরা দুইটার নাম জানতে পারি। বলা হয়ে থাকে যে আর্জিনিন এবং আমাদের লাইসিন, এই দুইটা আমাদের এই বিটা সেলের উপর সবচাইতে বেশি কাজ করে। এবং আমাদের অ্যামাইনো অ্যাসিডগুলো যদি এসে একা একা আমাদের এই বিটা সেলের উপর কাজ করে, তখন আমাদের ইনসুলিন সিক্রেশনটা খুবই কম পরিমাণে বাড়ে। কিন্তু মজার কথা হচ্ছে, যখন আমাদের গ্লুকোজ কাজ করতেছে, তখন গিয়ে যদি আমাদের এই অ্যামাইনো অ্যাসিডগুলো ওই বিটা সেলের উপর কাজ করে, তখন কিন্তু খুবই ইন্টারেস্টিং ঘটনা হয় যে আমাদের গ্লুকোজ একা একা কাজ করলে যতটুকু সে কাজ করতে পারতো, সেটাকে অনেকটা ডাবল করে দেয় আমাদের এই অ্যামাইনো অ্যাসিড। মানে অ্যামাইনো অ্যাসিড গিয়ে গ্লুকোজের যেই আপটেক বা গ্লুকোজের যে কাজকর্ম, সেগুলোকে অনেক বেশি ইনক্রিজ করে। আবার অ্যামাইনো অ্যাসিড গিয়ে নিজে নিজেও কাজ করতে পারে, বাট সেটা করার ফলে অনেক কম পরিমাণে ইনসুলিন রিলিজ হবে। বাট অ্যামাইনো অ্যাসিড গিয়ে যদি গ্লুকোজের সাথে মিলে কাজ করে, তাহলে আমাদের এখান থেকে অনেক বেশি পরিমাণে ইনসুলিন রিলিজ হবে। এখন দেখো, আমাদের এই অ্যামাইনো অ্যাসিড গিয়ে এই যে বিটা সেল এখানে কাজ করে ইনসুলিন সিক্রেশনটাকে বাড়ানো, এই জিনিসটা ইম্পর্ট্যান্ট কেন? এই জিনিসটা হয় কেন? এই জিনিসটা হয় কারণ ইনসুলিন রিলিজ হওয়া যদি পারে, আমাদের এই অ্যামাইনো অ্যাসিডগুলোর তখন একটা ব্যবস্থা হয়। দেখো, আমাদের ব্লাডে অ্যামাইনো অ্যাসিডের কনসেন্ট্রেশন যখন বেড়ে যায়,
তখন অ্যামাইনো অ্যাসিড গিয়ে আমাদের ইনসুলিন সিক্রেশনটাকেও বাড়ায় এবং ইনসুলিন গিয়ে কি করে আমাদের অ্যামাইনো অ্যাসিডগুলার বিভিন্ন সেলে আপটেক বাড়ায়, মানে আমাদের অ্যামাইনো অ্যাসিডগুলা ব্লাড থেকে সেলের ভেতরে প্রবেশ করে আমাদের এই ইনসুলিনের উপস্থিতিতে। তাহলে আমরা বলতে পারি ইনসুলিন কাজ করার ফলে আমাদের ব্লাডে অ্যামাইনো অ্যাসিডের কনসেন্ট্রেশন আবারও নর্মালে চলে আসে। তাহলে এখানেও দেখতে পেলাম যে আমাদের অ্যামাইনো অ্যাসিড এবং ইনসুলিনের মাঝে একটা ফিডব্যাক রিলেশনশিপ কিন্তু আছে। এবং আমাদের এই যে সেলের ভেতরে অ্যামাইনো অ্যাসিড প্রবেশ করতেছে, এই সেলের ভেতরে অ্যামাইনো অ্যাসিড প্রবেশ করার ফলে কি হবে, আমাদের ইন্ট্রাসেলুলার প্রোটিন সিনথেসিস ইনক্রিজ হবে। এছাড়াও আমাদের আরও অনেক কিছু আমাদের এখানকার এই বিটা সেলকে স্টিমুলেট করতে পারে। এর ভেতরে সবচাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল হরমোন। আমাদের কিছু গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল হরমোন আমাদের এই ইনসুলিন সিনথেসিস সিক্রেশন প্রসেসটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। কিভাবে? যখনই আমরা খাবার খাই তখনই আমাদের জিএটি থেকে কিছু হরমোন রিলিজ হয়, যেগুলোর ভেতরে আছে আমাদের গ্লুকাগন লাইক পেপটাইড 1 মানে GLP-1। এছাড়াও আরও আছে আমাদের গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড মানে GIP। এছাড়াও আরও আছে গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলিসিস্টোকাইনিন। এগুলো গিয়ে আমাদের এই বিটা সেলের উপর কাজ করে এবং বিটা সেলের উপর কাজ করে এগুলো আমাদের বিটা সেল থেকে ইনসুলিনের যে রিলিজ হওয়া, সেই রিলিজ হওয়াটাকে বাড়ায় এবং ইনসুলিন রিলিজ বাড়ানোর পাশাপাশি তারা আমাদের যে গ্লুকাগনের রিলিজ, সেই গ্লুকাগনের রিলিজটাকে কমায়। পাশাপাশি আমাদের এই যে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, এই গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড কি করে, আমাদের স্টোমাককে ইনহিবিট করে, মানে হচ্ছে আমাদের স্টোমাকের যে মর্টেলিটি, সেই স্টোমাকের মর্টেলিটিকে ইনহিবিট করে। আমাদের এই GIP বা গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইডকে আরও একটা নামে ডাকা হয়ে থাকে, সেটাকে বলা হয়ে থাকে যে গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক পেপটাইড। এবং আমাদের এখানকার এই যে GLP এবং আমাদের এই GIP মানে হচ্ছে আমাদের গ্লুকোজ লাইক পেপটাইড 1 এবং GIP অথবা আমাদের গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক পেপটাইড, এই গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক পেপটাইড এবং GLP-1 বা GIP এগুলো আমাদের আরেকটা সুন্দর নামে পরিচিত, যেটাকে বলা হয় থাকে যে ইনক্রেটিনস। এই ইনক্রেটিনস কেন বলা হয় এগুলোকে? ইনক্রেটিনস বলা হয় কারণ এগুলো গিয়ে আমাদের বিটা সেলের উপর কাজ করে এবং বিটা সেলের উপর কাজ করার ফলে বিটা সেল অনেক বেশি পরিমাণে ইনসুলিন রিলিজ করে। এই ইনক্রেটিনসগুলোর জন্য বা আমাদের এই যে গ্যাস্ট্রিক হরমোনগুলোর জন্য একটা মজার ঘটনা ঘটে, যে কীরকম, ধরো কোনো একজন পার্সন কিছু গ্লুকোজ আমাদের এই স্টমাক নিল বা আমাদের মুখ দিয়ে কিছু খাবার খেলো, খেয়ে তার স্টমাকে সেগুলো আসলো। তখন কি হবে? তখন এখানে ডাইজেশন হবে, অ্যাবজর্পশন হবে, গ্লুকোজ অ্যাবজর্ব হয়ে আমাদের এই বিটা সেলের উপর গিয়ে কাজ করবে। এছাড়াও আমাদের এখানের স্টমাক থেকে অনেকগুলো হরমোন রিলিজ হবে, GLP-1, GIP, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলিসিস্টোকাইনিন, এগুলো রিলিজ হবে। এগুলোও গিয়ে আমাদের এই বিটা সেলের উপর কাজ করবে এবং গ্লুকোজ এগুলো সবগুলো গিয়ে কি করবে, ইনসুলিন রিলিজ হওয়াটাকে বাড়াবে। বাট কোনো একটা পার্সনের ক্ষেত্রে আমরা যদি ইন্ট্রাভেনাসলি গ্লুকোজ ইনজেক্ট করি, ইন্ট্রাভেনাসলি যদি গ্লুকোজ ইনজেক্ট করি, তাহলে গ্লুকোজটা সরাসরি তার ব্লাডে যাবে এবং ব্লাডের গ্লুকোজটা এসে আমাদের এই বিটা সেলের উপর কাজ করবে এবং আমাদের ইনসুলিন রিলিজটা বাড়াবে। এখন দেখো যে কোন সময় আমরা দেখব যে বেশি পরিমাণে ইনসুলিন রিলিজ হচ্ছে, কি আমরা মুখে বা ওরালি খাবার গ্রহণ করলে বা ওরালি গ্লুকোজ গ্রহণ করলে নাকি ইন্ট্রাভেনাসলি গ্লুকোজ গ্রহণ করলে? অবশ্যই আমরা ওরালি গ্লুকোজ গ্রহণ করলে সেখানে দেখব যে বেশি পরিমাণে ইনসুলিন রিলিজ হচ্ছে। কারণটা কি? এতক্ষণ আমি বলেই দিলাম যে কারণটা হচ্ছে আমরা যখন ওরালি গ্রহণ করি তখন এই গ্লুকোজটা তো ব্লাডে আসতেছে, পাশাপাশি আমাদের এখান থেকে কিছু ইনক্রেটিনস আসতেছে যেগুলো এসে বিটা সেলের উপর কাজ করতেছে, বেশি পরিমাণে ইনসুলিন রিলিজ হচ্ছে। বাট ইন্ট্রাভেনাসলি যদি দিই সেখানের গ্লুকোজটা এসে আমাদের বিটা সেলের উপর কাজ করবে, কোনো ইনক্রেটিনস সেখানে আসবে না, যার ফলে আমাদের ইনসুলিনের রিলিজটা তুলনামূলক কম হবে। এবং এই জন্যই আমাদের এই ইনক্রেটিনসগুলোকে বলা হয়ে থাকে যে ন্যাচারাল অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট। ন্যাচারাল অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট এগুলোকে এই জন্যই বলা হয়ে থাকে যে ইনক্রেটিনসগুলো গিয়ে আমাদের এই যেই ইনসুলিন রিলিজ, এই ইনসুলিন রিলিজটাকে বাড়ায়।
এই ইনক্রিটিনস বা যেগুলোকে আমরা বলছি হচ্ছে ন্যাচারাল অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট, এগুলোকে আমরা চাইলে ড্রাগ হিসেবে ব্যবহার করতে পারি। কাদের বেলায়? ডায়াবেটিসের পেশেন্টদের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এখন দেখো আমাদের এখানেও একটা সমস্যা আছে। সমস্যাটা কি? আমাদের এই ইনক্রিটিনসগুলোকে আমাদের একটা এনজাইম খুব দ্রুত এসে ধ্বংস করে ফেলে। ওই এনজাইমটাকে বলা হয়ে থাকে ডাইপেপটাইডাইল পেপটাইডেজ 4। ডাইপেপটাইডাইল পেপটাইডেজ 4 এটা এসে আমাদের এই ন্যাচারাল যেই ইনগ্রেডিয়েন্টসগুলো আছে এই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসগুলোকে ডিস্ট্রয় করে ফেলে। এখন আমরা যদি কোনো একটা ড্রাগ দিই, সেটাকে যদি কোনো একটা এনজাইম এসে ডিস্ট্রয় করে ফেলে এবং বেশি সময় ধরে সেই ড্রাগটা কাজ করতে না পারে, তাহলে তো সেটার এফিসিয়েন্সিটা তেমন একটা বাড়বে না। তো এই জন্য আমরা এই প্রবলেমটাকে দুইভাবে সলভ করতে পারি। আমরা এমন একটা ইনগ্রেডিয়েন্টস বানাতে পারি কিছু পরিমাণ চেঞ্জ করার মাধ্যমে, যেটার উপর আমাদের এই ডাইপেপটাইডাইল পেপটাইডেজ 4 কাজ করতে পারবে না। তাহলে আমরা এরকম যে ওষুধগুলো বানাই যেগুলোর উপর এসে আমাদের ডাইপেপটাইডাইল পেপটাইডেজ 4 কাজ করতে পারবে না, সেগুলোর ভেতরে একটাকে বলা হয়ে থাকে যে এক্সেনাটাইড। এবং আমরা চাইলে আরেক ধরনের ইনগ্রেডিয়েন্টস বানাতে পারি যেগুলোতে আমাদের এই ডাইপেপটাইডাইল পেপটাইডেজ 4 এর জন্য যে অ্যাক্টিভ সাইটটা থাকে ওই অ্যাক্টিভ সাইটটাকে ব্লক করে রাখে। এবং আমরা চাইলে আরেক ধরনের ড্রাগ বানাতে পারি যেটা কি করে, যেটা আমাদের এই ইনগ্রেডিয়েন্টসের যেই জায়গাটাতে মানে যেই ডোমেইনটাতে এসে আমাদের DPP4 বাইন্ড করবে সেই জায়গাটাতে গিয়ে সেই ড্রাগটা বাইন্ড করে ফেলে। সেই জায়গাটাতে গিয়ে সেই ড্রাগটা বাইন্ড করে ফেলার কারণে আমাদের DPP4 সেই জায়গাটাতে গিয়ে বাইন্ড করতে পারে না এবং DPP4 সেই ইনগ্রেডিয়েন্টসের উপর কাজ করতে পারে না। এই ধরনের একটা ড্রাগ, এর নাম হচ্ছে সিটাগ্লিপটিন। এই ধরনের একটা ড্রাগের নাম হচ্ছে সিটাগ্লিপটিন। এবং আমাদের আরও কিছু জিনিস, যেমন আমাদের গ্লুকাগন, যেমন আমাদের গ্রোথ হরমোন, যেমন আমাদের কর্টিসলগুলা, এগুলো গিয়ে আমাদের এই যেই ইনসুলিন সিক্রেশন, এই ইনসুলিন সিক্রেশনটাকে বাড়াতে পারে। তো দেখো এগুলো ছাড়াও আরও কিছু, যেমন আমরা জানতে পারি যে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এগুলো কম পরিমাণে হলেও আমাদের এখানকার যে ইনসুলিন সিক্রেশন এই ইনসুলিন সিক্রেশনটাকে বাড়ায়। বাট আমাদের এই গ্লুকাগন, গ্রোথ হরমোন এবং কর্টিসল এদের বেলায় জানতে হবে এরা যদি প্রলংড সময় ধরে বেশি পরিমাণে ব্লাডে থাকে এবং এগুলো এসে যদি বেশি পরিমাণে আমাদের এই বিটা সেলের উপর কাজ করে, তখন কিন্তু উল্টো সমস্যা কি হবে? প্রথমত হ্যাঁ, আমাদের এই গ্লুকাগন, আমাদের গ্রোথ হরমোন এবং কর্টিসল কাজ করার ফলে ইনসুলিন রিলিজটা বাড়বে। কিন্তু এগুলো যদি বেশি সময় ধরে প্রলংড সময় ধরে এসে আমাদের এই বিটা সেলের উপর কাজ করে, তাহলে আমাদের বিটা সেলের এক্সহারশন হবে এবং আমাদের এই বিটা সেলের ইনসুলিন সিক্রেশনটা কমে যাবে আমাদের এই গ্রোথ হরমোন, গ্লুকাগন, কর্টিসল এগুলো কাজ করার ফলে। এবং আমাদের ইনসুলিন সিক্রেশন কমে যাওয়া মানে কি? ইনসুলিন সিক্রেশন কমে যাওয়া মানে তার একটা ডিজিজ হবে যেটাকে বলা হবে যে ডায়াবেটিস। আবার দেখো আরও কিছু কন্ডিশন, যেমন হচ্ছে অ্যাক্রোমেগালি বা জেইন্স, এগুলোর ক্ষেত্রে আমরা কি দেখব যে গ্রোথ হরমোন অনেক বেশি সিক্রেট হচ্ছে এবং গ্রোথ হরমোন সিক্রেট হওয়ার ফলে কি হবে? আমাদের এই বিটা সেলগুলোর এক্সহারশন হবে, বিটা সেলগুলো অনেক দুর্বল হয়ে যাবে। এই বিটা সেলগুলো তখন আর আমাদের ইনসুলিন রিলিজ করতে পারবে না এবং ইনসুলিনের ডেফিসিয়েন্সির ফলে ডায়াবেটিস হবে। এছাড়াও আমাদের অ্যাড্রেনাল কর্টেক্স, এই অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কি রিলিজ হয়? গ্লুকোকর্টিকয়েডস। এই গ্লুকোকর্টিকয়েডসগুলো গিয়েও আমাদের এখানকার এই যে ইনসুলিন সিক্রেশন, এই ইনসুলিন সিক্রেশনটাকে বাড়াতে পারে। সর্বশেষ আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম কিভাবে আমাদের এই ইনসুলিন রিলিজ এর সাথে জড়িত? যখন আমাদের সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়। সিম্প্যাথেটিক স্টিমুলেশন কখন হয়? ফাইট অর ফ্লাইট মুভমেন্টে সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়। তখন সাধারণত আমাদের গ্লুকোজ লেভেলটা কম থাকে, আমাদের গ্লুকাগন রিলিজ হওয়ার পরিমাণটা বেড়ে যায় এবং গ্লুকাগন গিয়ে আমাদের এখানকার যে ইনসুলিন সিক্রেশন, এই ইনসুলিন সিক্রেশনকে ইনহিবিট করে এবং আমাদের ইনসুলিন সিক্রেশনটা কমে। মানে আমাদের সিম্প্যাথেটিক স্টিমুলেশনের সময় ইনসুলিন সিক্রেশনটা কমে। উল্টোটা আমাদের প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন যখন হয়, এই প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনের সময় আমরা দেখব যে আমাদের গ্লুকোজ লেভেলটা অনেক বেশি। সাধারণত খাবার পরে আমাদের এই প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন রেস্ট অ্যান্ড ডাইজেস্টে হয়, আমাদের এই গ্লুকোজ লেভেলটা অনেক বেশি। তাহলে তখনকার আমরা যে কন্ডিশন সেটাকে বলতে পারি যে হাইপারগ্লাইসেমিয়া। এবং তোমরা সবাই জানো যে গ্লুকোজের কনসেন্ট্রেশন বাড়লে কী হয়? গ্লুকোজের কনসেন্ট্রেশন বাড়লে গ্লুকোজ সেলের ভেতরে আসে, কী করে আমরা সব কিছু জানি এবং আমাদের ইনসুলিন রিলিজ হওয়াটাকে বাড়ায়
উল্টো আমাদের এই যে গ্লুকাগন রিলিজ হওয়া, সেই গ্লুকাগন রিলিজ হওয়াটাকে কমায় এবং ইনসুলিন রিলিজ হওয়াটাকে বাড়ায়। তাহলে আমরা দেখলাম যে আমাদের ইনসুলিন কিভাবে রিলিজ হচ্ছে সেই প্রসেসটাকে আমরা দেখলাম, এবং আমরা এটাও দেখলাম যে এই বেসিক প্রসেসটাকে কারা স্টিমুলেট বা ইনহিবিট করে। আমরা এখন কথা বলবো যে ইনসুলিন কিভাবে একটা সেলের উপরে গিয়ে কাজ করে। তো তোমরা এখানে একটা টিপিক্যাল সেলকে দেখতে পাচ্ছ। আমরা এখানে দেখার চেষ্টা করবো যে ইনসুলিন কিভাবে এই সেলটার উপর গিয়ে কাজ করবে। এখন তোমরা সবাই জানো যে ইনসুলিন এটা একটা পেপটাইড হরমোন। এটা আমাদের 51টা অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি। যেহেতু এটা একটা পেপটাইড হরমোন, সেহেতু এটা আমাদের হাইড্রোফিলিক হওয়াতে এটা হচ্ছে আমাদের পানি প্রিয় একটা মলিকিউল, যেটা আমাদের ব্লাডে ইচ্ছামতো ঘোরাফেরা করতে পারে। বাট তোমরা সবাই জানো যে আমাদের সেল মেমব্রেন হচ্ছে একটা লিপিড বাইলেয়ার। কোনো হাইড্রোফিলিক বা পানি প্রিয় বা পোলার সাবস্টেন্স এই লিপিড বাইলেয়ারকে ক্রস করে সেলের ভেতরে আসতে পারে না, এবং সেজন্যই ইনসুলিন যেহেতু আমাদের সেলের ভেতরে প্রবেশ করতে পারবে না, সেজন্য ইনসুলিনের জন্য একটা রিসেপ্টর থাকে, এবং সেই রিসেপ্টরটা আমাদের সেল মেমব্রেনে থাকে। তার মানে আমাদের ইনসুলিনের জন্য যে রিসেপ্টর, সেটা হচ্ছে আমাদের মেমব্রেন বাউন্ড একটা রিসেপ্টর। এখন আমরা সেই রিসেপ্টরটাকে দেখব। এই রিসেপ্টরটা একটু ভিন্ন রকমের রিসেপ্টর। কিভাবে? দেখো, আমাদের ইনসুলিন রিসেপ্টরের 4টা ইউনিট থাকে। তার 2টা ইউনিট সেলের বাইরে থাকে, যেমন এটা হচ্ছে তার সেলের বাইরের ইউনিট 2টা, এবং সেলের বাইরে তার যে ইউনিটগুলো থাকে সেগুলোকে বলা হয়ে থাকে যে আলফা ইউনিট, এবং তার কিছু ইউনিট থাকে সেল মেমব্রেনকে পেনিট্রেট করে। দেখো, এগুলো হচ্ছে তার আরও কিছু ইউনিট যেগুলো আমাদের সেল মেমব্রেনকে ভেদ করে থাকে। যেগুলো আমাদের সেল মেমব্রেনকে ভেদ করে থাকে এগুলোকে বলা হয়ে থাকে যে বিটা সাব ইউনিট। এগুলো হচ্ছে বিটা সাব ইউনিট। এবং আমাদের এখানকার যেই আলফা এবং আলফা সাব ইউনিট, এই 2টা আলফা সাব ইউনিটের মাঝে এখানে একটা ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে, এবং আমাদের এই আলফা এবং বিটা এরও ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে, এবং আমাদের এখানকার আলফা এবং বিটা এরও ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। এবং আমাদের এই যে ইনসুলিন রিসেপ্টর, এই ইনসুলিন রিসেপ্টরের মলিকুলার ওয়েটটা হচ্ছে 3 লক্ষ ইউনিট। তাহলে এখন আসো আমরা দেখি যে কিভাবে ইনসুলিন রিসেপ্টরটা কাজ করে। আমাদের ইনসুলিন মলিকিউলটা এসে আমাদের এখানকার এই রিসেপ্টরের আলফা ইউনিটগুলোর সাথে বাইন্ড করে। আলফা ইউনিটগুলোতে আমাদের ইনসুলিনের জন্য একটা ডোমেইন থাকে, যে ডোমেইনটাতে এসে আমাদের ইনসুলিন বাইন্ড করে। ধরো আমাদের এই ডোমেইনগুলোতে এসে ইনসুলিন বাইন্ড করলো। যখন আমাদের এই আলফা ইউনিটগুলোতে এসে ইনসুলিন বাইন্ড করে, তখন আমাদের এই আলফা সাব ইউনিটগুলা কিছু ট্রান্সফরমেশনাল চেঞ্জের ভেতরে যায়। এই ট্রান্সফরমেশনাল চেঞ্জ এর ফলে কি হয়? এই ট্রান্সফরমেশনাল চেঞ্জ এর ফলে আমাদের বিটা সাব ইউনিট, যেটার ভেতরে কিছু সাবস্টেন্স থাকে, যেমন ধরো হচ্ছে এটা হচ্ছে ওই সাবস্টেন্স, যখন আমাদের ইনসুলিন এসে এই আলফা সাব ইউনিটটাতে বাইন্ড করে, তখন আমাদের বিটা সাব ইউনিটের এই জিনিসগুলা স্টিমুলেটেড হয়, এবং এগুলোকে বলা হয়ে থাকে টাইরোসিন কাইনেজ এনজাইম। যেহেতু আমাদের এই টাইরোসিন কাইনেজ, দেখো নামটা দেখো, টাইরোসিন কাইনেজ, তার মানে এগুলো আমাদের টাইরোসিনকে কাইনেজ বা ফসফোরাইলেট করতে পারে। এখন যেহেতু ইনসুলিন এসে বাইন্ড করার ফলেই আমাদের এখানের বিটা ইউনিটের টাইরোসিন কাইনেজ এনজাইমগুলো স্টিমুলেটেড হয়, সেজন্য আমাদের এই ধরনের এনজাইমটাকে বলা হয়ে থাকে এনজাইম লিঙ্কড রিসেপ্টর, যেহেতু তারা কিছু এনজাইমকে অ্যাক্টিভেটেড করে। এখন দেখো, আমাদের এখানকার এই সাব ইউনিটের যেই টাইরোসিন কাইনেজগুলা অ্যাক্টিভেটেড হলো, সেই টাইরোসিন কাইনেজগুলা গিয়ে আমাদের এই মানে হচ্ছে অপর বিটা সাব ইউনিটের যে টাইরোসিন রেজিডিউগুলো থাকে, ধরো এগুলো হচ্ছে সেই টাইরোসিন রেজিডিউ, সেই টাইরোসিন রেজিডিউগুলোকে গিয়ে ফসফোরাইলেট করে, এবং আমাদের এই বিটা সাব ইউনিটের যে টাইরোসিন কাইনেজগুলো অ্যাক্টিভেটেড হলো, সেগুলো গিয়ে আমাদের অপর বিটা সাব ইউনিটের যে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডগুলো আছে, সেই টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডগুলোকে ফসফোরাইলেট করে। এবং ইনসুলিন এসে আমাদের এইরকম ফসফোরাইলেট করার যে কাজ, এটাকে বলা হয়ে থাকে অটো ফসফোরাইলেশন, এবং এটাকে আরও একটা নামে বলা হয়ে থাকে যে ট্রান্স ফসফোরাইলেশন বা ক্রস ফসফোরাইলেশন।
কেন তাকে ট্রান্সফসফোরাইলেশন বা ক্রস ফসফোরাইলেশন বলা হচ্ছে? কারণ দেখো, এই বিটা সাব ইউনিটের টাইরোসিন কাইনেজ গিয়ে অপর বিটা সাব ইউনিটের টাইরোসিন রেসিডিউগুলোকে ফসফোরাইলেট করতেছে, এবং এই বিটা সাব ইউনিটের টাইরোসিন কাইনেজগুলো গিয়ে পরবর্তী বিটা সাব ইউনিট বা অপর বিটা সাব ইউনিটের টাইরোসিনের যে রেসিডিউগুলো ছিল বা টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড যেগুলো ছিল সেগুলোকে ফসফোরাইলেট করতেছে। এখন দেখো, আমাদের বিটা ইউনিটের টাইরোসিন রেসিডিউগুলো যখন ফসফোরাইলেট হয়ে গেল, তখন আমাদের এই বিটা সাব ইউনিটের সাথে ইন্ট্রাসেলুলার একটা সাবস্ট্রেট গিয়ে বাইন্ড করবে, যেটা সাধারণত আমাদের এই সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো থাকে। সেটা গিয়ে যখন ইনসুলিন বাইন্ড করবে, তখন আমাদের এই বিটা সাব ইউনিটের সাথে গিয়ে বাইন্ড করবে, এবং এই যে জিনিসটা গিয়ে আমাদের এই বিটা সাব ইউনিটের সাথে বাইন্ড করলো, এই জিনিসটাকে বলা হয়ে থাকে ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট বা IRS। এই IRS বিভিন্ন ধরনের হতে পারে, যেমন 1, 2, 3 এরকম হতে পারে। তো এগুলো বিভিন্ন টিস্যুতে বিভিন্ন রকম। তবে মেইন কথা হচ্ছে, ইনসুলিন গিয়ে যখন এখানে বাইন্ড করবে, তখন আমাদের বিটা সাব ইউনিটের টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভেটেড হবে। সেটা গিয়ে আমাদের অপর বিটা সাব ইউনিটের টাইরোসিন রেসিডিউগুলোকে ফসফোরাইলেট করবে, এবং এই ফসফোরাইলেশন যখন হয়ে যাবে, তখন আমাদের ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট গিয়ে বিটা সাব ইউনিটের সাথে বাইন্ড করবে। যখনই আমাদের ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট গিয়ে বিটা সাব ইউনিটের সাথে বাইন্ড করবে, তখনই আমাদের এই বিটা সাব ইউনিট আমাদের ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেটকে ফসফোরাইলেট করবে। অবশ্যই তোমরা জেনে থাকবা যে আমাদের ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট এরও কিছু টাইরোসিন রেসিডিউ থাকে বা টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড থাকে। এর মোটামুটি 20 থেকে 22টা টাইরোসিন রেসিডিউকে আমাদের বিটা সাব ইউনিটগুলো গিয়ে ফসফোরাইলেট করবে। তাহলে আমাদের ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেটও এখন ফসফোরাইলেট হলো। ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট যখন ফসফোরাইলেশন হয়, তখন সে তার দুইটা ডোমেইনকে ওপেন করে, এবং এই দুইটা ডোমেইনে দুইটা এনজাইম বা প্রোটিন গিয়ে বাইন্ড করে। প্রথমত আসো আমরা এই ডোমেইনটাকে নিয়ে একটু কথা বলি। এই ডোমেইনটাতে একটা এনজাইম গিয়ে বাইন্ড করে। ধরো এটা হচ্ছে সেই এনজাইম যেটা এখানে গিয়ে বাইন্ড করলো। এই এনজাইমটা কি করে? এই এনজাইমটা আমাদের এই সেল মেমব্রেনে কিছু প্রোটিন থাকে। ধরো আমি সেল মেমব্রেনের একটা প্রোটিন কিভাবে দেখাচ্ছি। সেল মেমব্রেনে কিছু প্রোটিন থাকে, যেমন এই প্রোটিনটাকে বলা হয়ে থাকে ফসফাটিডাইল আইনোসাইটোল ডাইফসফেট। আমাদের এই এনজাইমটা যখন গিয়ে ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে, তখন আমাদের এই এনজাইমটা অ্যাক্টিভেটেড হয়। এই অ্যাক্টিভেটেড এনজাইমটা গিয়ে আমাদের ফসফাটিডাইল আইনোসাইটোল ডাইফসফেট এর সাথে গিয়ে আরেকটা ফসফেটকে অ্যাড করে, এর 3 নাম্বার কার্বনে গিয়ে আরেকটা ফসফেটকে অ্যাড করে, এবং তখন আমাদের এই ফসফাটিডাইল আইনোসাইটোল ডাইফসফেট চেঞ্জ হয়ে কনভার্ট হয়ে যায় আরেকটা মলিকিউলে, যেটাকে বলা হয়ে থাকে ফসফাটিডাইল আইনোসাইটোল ট্রাইফসফেট। এবং যেই এনজাইমটা আমাদের এই ফসফাটিডাইল আইনোসাইটোল ডাইফসফেটের 3 নাম্বার কার্বনে একটা ফসফেটকে অ্যাড করার মাধ্যমে ফসফাটিডাইল আইনোসাইটোল ট্রাইফসফেটে কনভার্ট করলো, এই এনজাইমটাকে বলা হয়ে থাকে ফসফাটিডাইল আইনোসাইটোল 3 কাইনেজ। কারণ এটা আমাদের ফসফাটিডাইল আইনোসাইটোল ডাইফসফেটের 3 নাম্বার কার্বনে একটা ফসফেটকে অ্যাড করে, এবং এটা যেই ডোমেইনের মাধ্যমে আমাদের এই ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট এর সাথে গিয়ে বাইন্ড করে, সেটাকে বলা হয়ে থাকে SH2 ডোমেইন। এবং পরবর্তীতে আমাদের এই ফসফাটিডাইল আইনোসাইটোল ট্রাইফসফেট এটা গিয়ে আমাদের দুইটা জিনিসের সাথে বাইন্ড করবে। প্রথমত সে যার সাথে বাইন্ড করবে সেটাকে বলা হয়ে থাকে যে ফসফাটিডাইল আইনোসাইটোল ট্রাইফসফেট ডিপেন্ডেন্ট কাইনেজ 1, এবং তার সাথে আরেকটা যে সাবস্টেন্স বাইন্ড করবে সেটাকে বলা হয়ে থাকে যে AKT, বা এটাকে অন্য নামে ডাকা হয়ে থাকে যে ফসফোকাইনেজ B। এবং আমাদের এই যেই ফসফাটিডাইল আইনোসাইটোল ট্রাইফসফেট ডিপেন্ডেন্ট কাইনেজ 1 এগিয়ে কি করবে? এগিয়ে আমাদের এই AKT বা ফসফোকাইনেজ B কে ফসফোরাইলেট করবে, এবং যখন আমাদের এই AKT বা ফসফোকাইনেজ B ফসফোরাইলেট হবে, তখন আমাদের এই AKT অ্যাক্টিভেটেড হবে, এবং AKT আমাদের ইন্ট্রাসেলুলার অনেকগুলো চেঞ্জ আনবে। মূলত আমাদের এই AKT আমাদের মেটাবলিজমে অনেকগুলো চেঞ্জ আনবে। এছাড়া আমাদের এই ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট এর যে আরেকটা ডোমেইন ছিল, এই আরেকটা ডোমেইনে আরেকটা পাথওয়ে চলবে, যেটা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি না, এবং সেই পাথওয়েটাকে বলা হয়ে থাকে যে রাস ম্যাপ কাইনেজ পাথওয়ে। রাস ম্যাপ কাইনেজ পাথওয়ের মাধ্যমে মূলত আমাদের
সেল গ্রোথ হবে, সেলের ডিফারেন্সিয়েশন হবে, সেলের পলিফ্রেশন হবে এবং আমাদের সেলের সার্ভাইভাল করার ক্ষমতা বাড়বে এবং এটা মূলত গিয়ে আমাদের ডিএনএ মেশিনারিকে চেঞ্জ করবে বা আমাদের নিউক্লিয়াসের উপর কাজ করবে। তো ইনসুলিন গিয়ে আমাদের এই সেলের ফাংশনকে অল্টার করে এই বিভিন্ন পাথওয়ের মাধ্যমে। তো সেলের ভেতরে গিয়ে ইনসুলিন মূলত কি কাজ করে? আমরা ইনসুলিনের কাজগুলোকে কয়েক ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা বলতে পারি যে কিছু কাজ হয় একদম সাথে সাথে কয়েক সেকেন্ডের ভেতরে ইনসুলিন বাইন্ড করার পরে, তাহলে আমরা সেগুলোকে বলতে পারি একদম র্যাপিড অ্যাকশন। তারপর কিছু কাজ হতে 10 থেকে 15 মিনিট সময় নেই, সেগুলোকে আমরা আরেকটা ভাগে ভাগ করতে পারি। এবং কিছু কাজ হতে আমাদের ঘন্টা থেকে দেড় লেগে যেতে পারে, মানে কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েকদিন পর্যন্ত লেগে যেতে পারে কিছু কাজ হতে, সেগুলোকে আমরা আরেকটা ভাগে ভাগ করতে পারি। তো সর্বপ্রথম আমরা জানি যে র্যাপিড কোন কোন অ্যাকশন হয় বা কয়েক সেকেন্ডের ভেতরে ইনসুলিন কি আমাদের সেলের ভেতরে কি চেঞ্জ নিয়ে আসে। তো তোমরা সবাই জানো যে ইনসুলিন আমাদের সেলের ভেতরে গ্লুকোজ আপটেককে বাড়ায়। তো গ্লুকোজ আপটেককে সে কীভাবে বাড়ায়? আমাদের সেলের ভেতরে কিছু ভেসিকেল থাকে, যে ভেসিকেলগুলোতে আমাদের কিছু গ্লুকোজ ট্রান্সপোর্টার থাকে, যেমন তোমরা এখানে সেগুলোকে দেখতে পাচ্ছ। তো এই গ্লুকোজ ট্রান্সপোর্টারগুলো কিছু ভেসিকেলে আবদ্ধ হয়ে থাকে। তো যখন আমাদের ইনসুলিন এসে সেলের উপর কাজ করে, তখন আমাদের এই ভেসিকেলটা গিয়ে আমাদের সেলের এখানে ফিউজ হয়ে যায় এবং আমাদের এখানে যে গ্লুকোজ ট্রান্সপোর্টারগুলো ছিল সেই গ্লুকোজ ট্রান্সপোর্টার গিয়ে আমাদের সেল মেমব্রেনে ইমপ্লান্ট হয়ে যায় এবং ইমপ্লান্ট হওয়ার ফলে আমাদের সেল গ্লুকোজের প্রতি পারমিয়েবল হয়ে যায় এবং আমাদের ব্লাড থেকে সেলের ভেতরে অনেক অনেক গ্লুকোজ প্রবেশ করে। এবং যেই গ্লুকোজ ট্রান্সপোর্টারগুলো এরকম ইনসুলিন আসার পরে গিয়ে আমাদের সেল মেমব্রেনে ফিউজ হয়, সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার 4 বা এগুলোকে আমরা বলে থাকি GLUT4। এই GLUT4 একটা ইনসুলিন ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার। এখন দেখো, GLUT4 সেল মেমব্রেনে গিয়ে ইমপ্লান্ট হওয়ার ফলে কি হবে? সেলের ভেতর অনেক অনেক গ্লুকোজ আসবে এবং তোমরা সবাই জেনে থাকবা যে আমাদের এই ইনসুলিন গিয়ে আমাদের সেলের ভেতরে একটা এনজাইম যেটাকে বলা হয় থাকে যে গ্লুকোকাইনেজ, এই গ্লুকোকাইনেজকে অ্যাক্টিভেটেড করে এবং আমাদের গ্লুকোকাইনেজ কী করে? আমাদের গ্লুকোকাইনেজ গ্লুকোজকে গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট করে এবং গ্লুকোজ 6 ফসফেট গিয়ে পরবর্তীতে আমাদের গ্লাইকোলাইসিস পাথওয়ে ফলো করে এবং পাইরুভেটে কনভার্ট হয় এবং এভাবে আমাদের সেলের ভেতরে এনার্জি প্রোডাকশন হয়ে থাকে। এখন দেখো, আমাদের সেলের ভেতরে এরকম গ্লুকোজ ট্রান্সপোর্টার গিয়ে গ্লুকোজের যে ইনটেক বাড়ানো, এগুলো আমাদের প্রায় সব সেলেই হয়ে থাকে। বাট একটা এক্সেপশন আছে এবং সেটা তোমাদেরকে অনেক ভালোভাবে জানতে হবে, সেটা হচ্ছে আমাদের ব্রেন। আমাদের ব্রেনে এরকম GLUT4 ট্রান্সপোর্টার থাকে না ভেসিকেল আকারে, যেগুলো কি আমাদের এখানে ইমপ্লান্ট হয়ে সেল মেমব্রেনের প্রতি গ্লুকোজের পারমিয়াবিলিটি বাড়াবে। সবসময় আমাদের ব্রেনের গ্লুকোজ সাপ্লাইটা কন্টিনিউয়াস থাকতে হয় এবং সেখানে আমাদের বেশি পরিমাণ গ্লুকোজের প্রয়োজন হয় না এবং গ্লুকোজের সাপ্লাই কমে গেলেও ব্রেনে প্রবলেম হয়। এবং দেখো, আমাদের এই যে GLUT4 গিয়ে সেল মেমব্রেনের গ্লুকোজের যে পারমিয়াবিলিটি সেটা বাড়ালো, যখন আমাদের ইনসুলিন আবার এখান থেকে চলে যাবে, তখন 3 থেকে 5 মিনিটের ভেতরেই আমাদের এই GLUT4গুলা আবারও সেল মেমব্রেন থেকে এসে এটা ভেসিকেলের ভিতরে আবদ্ধ হয়ে থাকবে এবং আবারও ইনসুলিন আসলে তারা আবারও সেল মেমব্রেনে চলে যাবে। এবং সেল মেমব্রেন শুধু যে গ্লুকোজের প্রতি পারমিয়েবল বেশি হয়ে যাবে তা কিন্তু না, সেল মেমব্রেন আমাদের অ্যামাইনো অ্যাসিড এর প্রতি বেশি পারমিয়েবল হয়ে যাবে, সেল মেমব্রেন আমাদের পটাশিয়াম আয়ন এর প্রতি বেশি পারমিয়েবল হয়ে যাবে এবং সেল মেমব্রেন আমাদের ফসফেট এর প্রতিও বেশি পারমিয়েবল হয়ে থাকে। তাহলে দেখো, আমাদের সেলে ইনসুলিন এসে কাজ করার পরে একদম সাথে সাথে বা কয়েক সেকেন্ডের ভিতরে কী কী অ্যাক্টিভিটি হয়? আমাদের সেল মেমব্রেনের প্রতি গ্লুকোজের যে পারমিয়াবিলিটি সেটা বেড়ে যায় GLUT4 এর মাধ্যমে, অ্যামাইনো অ্যাসিডের পারমিয়াবিলিটি বেড়ে যায়, পটাশিয়ামের পারমিয়াবিলিটি বেড়ে যায় এবং আমাদের ফসফেটের পারমিয়াবিলিটি বেড়ে যায়। এখন তাহলে আসো, 10 থেকে 15 মিনিট এর ভেতরে কোন কোন অ্যাক্টিভিটিগুলো হয়? 10 থেকে 15 মিনিট এর ভেতরে মূলত আমাদের সেলের যেই মেটাবলিজম, সেই মেটাবলিজমটা অল্টার হয়। কিভাবে? দেখো, সেলের ভেতরে যখন বেশি বেশি পরিমাণে গ্লুকোজ আসতেছে, তখন গ্লুকোজ গ্লাইকোলাইসিসের মাধ্যমে এনার্জি তৈরি করবে এবং আমাদের এখানে টিসিএ সাইকেলের মাধ্যমে কিছু এনার্জি তৈরি হবে। বাট যখন আমরা সাফিসিয়েন্ট অ্যামাউন্টে এনার্জি তৈরি করে ফেলবো, তখন আমাদের বেশি পরিমাণ এনার্জির কোনো প্রয়োজন নাই।
তখন আমাদের গ্লুকোজ কী করে, তখন আমাদের গ্লুকোজ উল্টো কাজটা করে, সে গ্লুকোজকে এনার্জিতে পরিণত না করে গ্লুকোজকে স্টোর করা শুরু করে। কীভাবে সে গ্লুকোজকে স্টোর করে? গ্লুকোজকে স্টোর করার জন্য সে গ্লাইকোজেন সিনথেস নামে একটা এনজাইমকে অ্যাক্টিভেটেড করে, এবং গ্লাইকোজেন সিনথেস কী করে? গ্লাইকোজেন সিনথেস আমাদের গ্লুকোজ থেকে গ্লাইকোজেন কনভার্ট করে, এবং তোমরা সবাই জানো গ্লাইকোজেন হচ্ছে আমাদের গ্লুকোজের একটা স্টোরেজ ফর্ম। এছাড়াও সে গিয়ে আরও অনেকগুলো কাজ করে, যেমন সে গিয়ে আমাদের গ্লাইকোজেনের যে ব্রেকডাউন হওয়া, মানে আমাদের যখন সেলের ভেতরে গ্লুকোজের পরিমাণটা কম থাকে তখন গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে কনভার্ট হয়। এখন আমাদের সেলে অনেক অনেক গ্লুকোজ আছে, তার মানে আমাদের গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করার কোনো প্রয়োজন নেই, তাই আমাদের গ্লাইকোজেনোলাইসিস নামে যে প্রসেসটা চলে সেটাকে সে ইনহিবিট করে। এছাড়াও সে গিয়ে আমাদের একটা এনজাইমকে অ্যাক্টিভেটেড করে, যেটাকে বলা হয় থাকে যে mTOR। আমাদের এই mTOR এনজাইমটা যখন অ্যাক্টিভেটেড হয় তখন আমাদের এই mTOR গিয়ে আমাদের প্রোটিন এবং ফ্যাট সিনথেসিস করে, প্রোটিন এবং ফ্যাট সিনথেসিস করে। দেখো আমাদের এই গ্লুকোজ থেকে প্রোটিন এবং ফ্যাট সিনথেসিস হয়, এবং তোমরা সবাই জেনে থাকবা যে আমাদের এই প্রোটিন এবং ফ্যাট যখন আমাদের এখানে গ্লুকোজের পরিমাণ অনেক কম থাকে সেগুলো ব্রেকডাউন হয়ে আমাদের এনার্জির চাহিদাটা মিটায়। কিন্তু যখন আমাদের এখানে গ্লুকোজের পরিমাণটা অনেক বেশি, মানে যখন ইনসুলিন আসলো গ্লুকোজের পরিমাণটা অনেক বেড়ে গেল, তখন আমাদের এই ফ্যাটের ব্রেকডাউন বা প্রোটিনের ব্রেকডাউন এর কোনো প্রয়োজন নাই। সেজন্য আমাদের এই প্রোটিনের যে ব্রেকডাউন হওয়া বা আমাদের ফ্যাটের যে ব্রেকডাউন হওয়া, সেই ব্রেকডাউন হওয়াগুলোকেও তারা কমাই দেয়। এগুলা আমাদের 10 থেকে 15 মিনিটের ভেতরেই হয়ে যায়। এখন আসো যে কোন কোন ইফেক্টগুলা আমাদের হতে ঘন্টা বা দিন এর প্রয়োজন হয়। সেগুলো হচ্ছে আমাদের জেনেটিক মেশিনারিতে চেঞ্জ আসা। জেনেটিক মেশিনারিতে চেঞ্জ আসা বলতে আমরা বুঝাচ্ছি ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলোতে চেঞ্জ আসার জন্য আমাদের কিছু ঘন্টার প্রয়োজন হয়ে থাকে। তাহলে আমরা রাফলি দেখলাম যে ইনসুলিন এসে কাজ করার ফলে আমাদের সেলের ভেতরে কি কি চেঞ্জ হচ্ছে, কীভাবে সে কাজ করতেছে। আমরা এখন ইন্ডিভিজুয়ালি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট মেটাবলিজমের ক্ষেত্রে ইনসুলিনের কী ভূমিকা সেটা নিয়ে কথা বলব। এখন আসো আমরা স্পেসিফিকভাবে ইনসুলিন কার্বোহাইড্রেট মেটাবলিজমে কি ইফেক্ট ফেলে সেটাকে দেখার চেষ্টা করি। তো ইতিমধ্যেই তোমরা জানো যে ইনসুলিন আমাদের সেলের ভেতরে গ্লুকোজের র্যাপিড আপটেক, গ্লুকোজকে স্টোর করা এবং গ্লুকোজকে ইউজ করা এসব কাজ করে। বিশেষত এসব কাজ হয়ে থাকে আমাদের স্কেলেটাল মাসেলে, আমাদের এডিপোজ টিস্যুতে এবং আমাদের লিভারে। তো প্রথমত আসো যে আমরা দেখি মাসেল টিস্যুতে কার্বোহাইড্রেট মেটাবলিজমে ইনসুলিন কী ভূমিকা রাখে। তো প্রথমত আমরা একটা কথা বলি, দেখো আমাদের নর্মালি দিনের বেশিরভাগ সময় আমরা এনার্জির জন্য ফ্যাটি অ্যাসিড এর উপর ডিপেন্ড করি। কেন আমি এই কথাটা বললাম? কারণ আমাদের রেস্টিং মাসেলের যে মেমব্রেন থাকে, এই রেস্টিং মাসেল মেমব্রেনটা গ্লুকোজের প্রতি খুবই কম পারমিয়েবল থাকে। আমাদের রেস্টিং মাসেল মেমব্রেনটা খুবই কম পারমিয়েবল থাকে গ্লুকোজের প্রতি, যার ফলে সবসময় গ্লুকোজ আমাদের মাসেলের ভেতর অনেক অনেক বেশি প্রবেশ করতে পারে না, যার ফলে আমাদের গ্লুকোজের একটা ঘাটতি রেস্টিং মাসেলে হয়ে থাকে। এখন গ্লুকোজের ঘাটতি হওয়ার ফলে এনার্জির জন্য আমরা গ্লুকোজকে ব্যবহার করতে পারি না, এনার্জির জন্য আমরা তখন ফ্যাটি অ্যাসিডকে ব্যবহার করি। এবং সেজন্যই আমি বললাম যে বেশিরভাগ সময়, দিনের বেশিরভাগ সময় আমাদের মাসেলগুলা এনার্জির জন্য ফ্যাটি অ্যাসিড এর উপরে ডিপেন্ড করে। এখন দেখো আরেকটা কথা, যে গ্লুকোজ তাহলে কখন কখন আমাদের মাসেলের বেশি প্রয়োজন হচ্ছে বা কখন কখন মাসেলে বেশি পরিমাণে গ্লুকোজ আসবে। মূলত দুইটা সময় আমাদের গ্লুকোজের বেশি পরিমাণ প্রয়োজন মাসেলে হয়ে থাকে। এক, যখন আমরা এক্সারসাইজ করি। এক্সারসাইজ করার সময় তোমরা জানো যে আমাদের মাসেল অনেক অনেক কাজ করে। আমাদের মাসেল এই কাজগুলো করার ফলে তার এনার্জি বেশি পরিমাণে খরচ হয় এবং তার বেশি পরিমাণে এনার্জির প্রয়োজনও হয়, এবং এই বেশি পরিমাণে এনার্জির যোগান দেওয়ার জন্য আমাদের সেলের ভেতরে বেশি বেশি পরিমাণে গ্লুকোজ যেতে হয়। এবং দেখো আমরা যখন এক্সারসাইজ করতেছি তখন তো আর ইনসুলিন আসতেছে না, তাই না? তখন আমাদের এই সেলের ভেতরে বেশি পরিমাণে গ্লুকোজ কীভাবে প্রবেশ করে? আমাদের সেলের ভেতরে অনেকগুলো গ্লুট ফুড থাকে, সেই গ্লুট ফুডগুলো আমাদের মাসেল মেমব্রেনে এসে ইমপ্লান্ট হয় এবং বেশি পরিমাণে গ্লুকোজ আমাদের সেলের ভেতরে প্রবেশ করে। তো এই গেল আমাদের মাসেল যখন এক্সারসাইজ করতেছে তখন সে কীভাবে গ্লুকোজের চাহিদাকে পূরণ করতেছে সেটা নিয়ে। আবার অন্য আরেকটা সময় আমাদের মাসেলে অনেক অনেক গ্লুকোজ আসে, সেটা কখন? তো
তুমি খাবার খাওয়ার পরে খাবারগুলো ডাইজেশন হয়, অ্যাবজর্পশন হয়, এবং খাবার খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা অনেক বেড়ে যায়, মানে আমাদের ব্লাডে অনেক গ্লুকোজ চলে আসে। এখন এই গ্লুকোজগুলো তো ব্লাডে থাকবে না, তাই না? এই গ্লুকোজগুলো অবশ্যই কোনো না কোনো সেলে চলে যেতে হবে। তো সেই আমাদের ব্লাড গ্লুকোজ বেড়ে যাওয়ার ফলে আমাদের ইনসুলিন সিক্রেশন বেশি হবে, এবং আমাদের এই ইনসুলিন সিক্রেশন বেশি হওয়ার ফলে কি হয়, তোমরা মেকানিজমটা দেখে আসছো যে আমাদের এখানে কিছু ভেসিকেল থাকে যেগুলোতে GLUT4 থাকে। সেই GLUT4গুলো আমাদের সেল মেমব্রেনে এসে ফিউজ হবে এবং সেল মেমব্রেন গ্লুকোজের প্রতি অনেক পারমিয়েবল হয়ে যাবে, এবং আমাদের গ্লুকোজ আপটেক সেলের ভেতরে অনেক বেশি বেড়ে যাবে। এখন দেখো, খাবার খাওয়ার পরে আমরা তো সাধারণত এক্সারসাইজ করি না, বা আমরা যদি এক্সারসাইজ না করি তখন আমাদের সেলের ভেতরে অনেক গ্লুকোজ আসবে। এখন দেখো, এই গ্লুকোজগুলা কিছু পরিমাণ গ্লুকোজ যাবে আমাদের এনার্জি প্রোডাকশন করতে, বাট যখন আমাদের গ্লুকোজ এনাফ পরিমাণ এনার্জি তৈরি করে ফেলবে তখন আর গ্লুকোজ সেগুলোকে খরচ করবে না, তখন গিয়ে গ্লুকোজ আমাদের স্টোর হওয়া শুরু করবে। গ্লুকোজ কিভাবে স্টোর হয় তোমরা সবাই জানো যে গ্লুকোজের উপর আমাদের গ্লাইকোজেন সিনথেস নামে একটা এনজাইম এসে কাজ করে এবং আমাদের গ্লুকোজ কনভার্ট হয়ে যায় গ্লাইকোজেনে। তাহলে দেখো, আমাদের এই গ্লুকোজটা এখন কনভার্ট হয়ে গেল গ্লাইকোজেনে, গ্লাইকোজেন সিনথেস এর মাধ্যমে। তাহলে যখন আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে গেল তখন আমাদের ইনসুলিন সিক্রেটটা বেশি হলো, গ্লুকোজের আপটেক বেশি হলো, এনার্জি বেশি পরিমাণে তৈরি হলো, এবং আমাদের গ্লুকোজ স্টোর হলো কীভাবে, গ্লাইকোজেন হিসেবে। এখন আমাদের এই ইনসুলিন যে আমাদের সেলের ভেতরে বেশি পরিমাণে গ্লুকোজকে প্রবেশ করায়, আমরা চাইলে সেটাকে এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণ করতে পারি। ধরো আমরা একটা এক্সপেরিমেন্ট করলাম, যে একটা এক্সপেরিমেন্টে আমরা দেখার চেষ্টা করতেছি যে কিভাবে আমাদের এক্সট্রা সেলুলার গ্লুকোজ বা ব্লাড গ্লুকোজ লেভেলটা আমাদের ইন্ট্রাসেলুলার গ্লুকোজ বা গ্লুকোজের যে আপটেক সেটাকে কিভাবে বাড়াচ্ছে। তো দেখো, আমরা দুইটা মানুষের উদাহরণ নিব। একটা মানুষকে কি করব, আমরা ব্লাড গ্লুকোজ লেভেলটা বাড়াবো, মানে তার রক্তে গ্লুকোজের লেভেলটা বাড়াবো, তার এক্সট্রা সেলুলার গ্লুকোজ লেভেলটা বাড়াবো, পাশাপাশি তাকে আমরা ইনসুলিনও দিব। তাহলে আমরা দেখব সেই পার্সনটার ক্ষেত্রে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ানোর সাথে সাথে তার সেলের ভেতরে গ্লুকোজ বেশি প্রবেশ করতেছে, মানে তার ইন্ট্রাসেলুলার যেই গ্লুকোজ সেই ইন্ট্রাসেলুলার গ্লুকোজের কনসেন্ট্রেশনও বাড়তেছে। তাহলে আমরা যখন একটা পার্সনকে ইনসুলিন এবং পাশাপাশি ব্লাড গ্লুকোজ লেভেলটা বাড়াবো তখন আমরা দেখব যে তার ইন্ট্রাসেলুলার গ্লুকোজের কনসেন্ট্রেশন বাড়তেছে, মানে হচ্ছে সেলের ভেতরে অনেক গ্লুকোজ প্রবেশ করতেছে। বাট আমরা যদি কোনো একজন পার্সনের ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কোনোভাবে বাড়াই এবং তার ইনসুলিন সিক্রেশনটাকে বন্ধ রাখি, তখন আমরা দেখব যে তার ব্লাড গ্লুকোজ লেভেলটা ঠিক সেভাবে বাড়বে না এবং অলমোস্ট এটা জিরোই থাকবে বা সামান্য একটু পরিমাণে বাড়বে। তাহলে দেখো, আমরা এই পার্সনটাকে কি করলাম, আমরা এই পার্সনটাকে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ালাম, তার ব্লাডে গ্লুকোজ দিলাম এবং সাথে সাথে ইনসুলিন দিলাম, যার ফলে ইনসুলিন এসে সেলের উপরে কাজ করছে এবং সেল বেশি পরিমাণে গ্লুকোজকে তার ভেতরে নিছে, যার ফলে ইন্ট্রাসেলুলার গ্লুকোজের কনসেন্ট্রেশনটাও বেড়ে গেছে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ার ফলে। বাট এখানে দেখো, আমরা আরেকজন পার্সনের উদাহরণ নিলাম যাকে আমরা কোনো ইনসুলিন দেই নাই বা তার ইনসুলিন সিক্রেশনটাও আমরা বন্ধ রাখছি, এবং আমরা যখন এই ব্লাড গ্লুকোজ লেভেলটা বাড়াচ্ছি তখন আমরা দেখছি যে এই ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ার ফলে তার ইন্ট্রাসেলুলার গ্লুকোজ লেভেল বাড়তেছে না, মানে তার সেলের ভেতরে গ্লুকোজ প্রবেশ করতে পারতেছে না। তাহলে আমরা বুঝলাম যে সেলের ভেতরে গ্লুকোজ প্রবেশ করানোর জন্য অনেক বড় একটা ফ্যাক্ট হচ্ছে আমাদের এই ইনসুলিন। এবং কতটুকু পারমিয়েবল হয়, সাধারণত রেস্টিং মেমব্রেন গ্লুকোজের প্রতি যতটুকু পারমিয়েবল থাকে তার থেকে 15 গুণ বেশি পরিমাণ পারমিয়েবল হয়ে যায় আমাদের ইনসুলিনের উপস্থিতিতে গ্লুকোজ। এখন আসলে আমরা দেখি যে ইনসুলিন কিভাবে আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজমে ইফেক্ট ফেলতেছে লিভারে। এখন তোমরা সবাই জানো যে লিভারে এসে সে বেসিক কি কাজ করবে। লিভারে এসে সে আমাদের গ্লুকোজ আপটেককে বাড়াবে, সে আমাদের গ্লুকোজের স্টোরেজকে বাড়াবে এবং আমাদের গ্লুকোজের ইউজকে বাড়াবে। তো সেটা কিভাবে হবে? প্রথমত দেখো, ইনসুলিন যখন আমাদের এই লিভারে আসবে তখন লিভারে এসে সর্বপ্রথম একটা কাজ করবে। লিভারে কিছু লিভার ফসফোরাইলেটেজ এনজাইম থাকে। এই ফসফোরাইলেটেজ এনজাইমগুলো কি করে, এই ফসফোরাইলেটেজ এনজাইমগুলো এসে আমাদের গ্লাইকোজেন মানে হচ্ছে গ্লুকোজ যেইভাবে স্টোর থাকে সেটাকে ব্রেকডাউন করে গ্লুকোজে পরিণত করে, মানে নর্মালি এই প্রসেসটা চলতে থাকে।
এখন দেখো আমাদের সেলের ভেতরে যখন গ্লুকোজ এসে প্রবেশ করবে তখন আমাদের এই প্রসেসটার এই যেই লিভার ফসফোরাইলেটেজ, এই লিভার ফসফোরাইলেটেজকে সে ইনহিবিট করে দেবে। মানে সর্বপ্রথম গ্লুকোজ এসে আমাদের গ্লাইকোজেন এর যে ব্রেকডাউন, সেই ব্রেকডাউনটাকে কমাবে, বা ইনসুলিন এসে সর্বপ্রথম আমাদের এই গ্লাইকোজেন ব্রেকডাউনটাকে কমাবে বা গ্লাইকোজিনোলাইসিস এই প্রসেসটাকে ইনহিবিট করবে। দ্বিতীয়ত সে কী কাজ করবে? দ্বিতীয়ত সে আমাদের সেলের ভেতরে গ্লুকোজ আপটেককে বাড়াবে। কিভাবে? সে আমাদের এখানের এই যে গ্লুকোজ, সেই গ্লুকোজকে গ্লুকোকাইনেজ এই এনজাইমটাকে অ্যাক্টিভেটেড করার মাধ্যমে গ্লুকোজ 6-ফসফেটে কনভার্ট করবে এবং এটা আমাদের গ্লাইকোলাইসিস পাথওয়েটাকে ফলো করবে। এখন এই গ্লাইকোলাইসিস পাথওয়ে যদি বেশি পরিমাণে চলতে থাকে তাহলে সেলের ভেতরে যত গ্লুকোজ প্রবেশ করবে গ্লুকোজের কনসেন্ট্রেশন কমে যাবে এবং গ্লুকোজকে সেলের ভেতরে বেশি নিয়ে আসার জন্য আমাদের এখানে আরেকটা গ্লুকোজ ট্রান্সপোর্টার থাকে যেটাকে বলা হয় থাকে যে GLUT2, সেই GLUT2 বেশি পরিমাণে কাজ করে এবং আমাদের এই GLUT2 হচ্ছে ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট, মানে ইনসুলিন এসে এটার উপর কোনো প্রকারের কাজ করবে না। এখন দেখো GLUT2 সবসময় আমাদের এখানে গ্লুকোজকে নিয়ে আসে, কিন্তু যখন আমাদের এখানে গ্লুকোজ ইউজ হবে বেশি পরিমাণে তখন সে আমাদের বেশি পরিমাণে গ্লুকোজকে এখানে নিয়ে আসবে এবং ইনসুলিন গিয়ে আরও একটা কাজ করবে। ইনসুলিন গিয়ে আমাদের গ্লাইকোজেন সিনথেস নামে যে এনজাইম থাকে সেই গ্লাইকোজেন সিনথেসকে স্টিমুলেট করবে। গ্লাইকোজেন সিনথেস কী করে? গ্লাইকোজেন সিনথেস আমাদের গ্লুকোজকে নিয়ে গ্লাইকোজেনে কনভার্ট করে। তার মানে আমাদের গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে স্টোর হবে আমাদের ইনসুলিন এসে যখন কাজ করবে তখন। এবং কতটুকু গ্লাইকোজেন তৈরি হবে? গ্লাইকোজেন সাধারণত আমাদের সেলে যতটুকু থাকে তার থেকে 5 থেকে 6 গুণ বেশি পরিমাণে গ্লাইকোজেন তৈরি হবে এবং আমাদের লিভারের যে ওয়েট তার 100 গ্রাম এর মতো হয়ে যাবে শুধু আমাদের এই গ্লাইকোজেন ইনসুলিন যখন প্রেজেন্ট থাকবে তখন। এবং যখন আমাদের ইনসুলিন লেভেল কমে যাবে তখন এই সবগুলো প্রসেসই আবার রিভার্স হয়ে যাবে। কীরকম? যখন আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাবে তখন আমাদের ইনসুলিন সিক্রেশন কমে যাবে, ইনসুলিন এসে আমাদের এই সেলকে আর স্টিমুলেটেড করবে না, তাহলে আমাদের এখানের যে গ্লাইকোজেন সিনথেসিস হচ্ছিল সেই গ্লাইকোজেন সিনথেসিস হবে না। কীভাবে? আমাদের এই গ্লাইকোজেন সিনথেস ইনহিবিট হয়ে যাবে। আবার আমাদের এখানের যে গ্লাইকোজেন, সেই গ্লাইকোজেন ব্রেকডাউন হওয়াটা বন্ধ হয়ে গেছিলো আমাদের এই এনজাইমটাকে ইনহিবিটেড করার মাধ্যমে। আবার আমাদের ইনসুলিন লেভেল যখন কমে যাবে তখন আমাদের এই এনজাইমটা আবার স্টিমুলেটেড হয়ে যাবে এবং আমাদের গ্লাইকোজেন ব্রেকডাউন হয়ে আবারও গ্লুকোজে পরিণত হবে। ইনসুলিন যখন রিলিজ হওয়া কমে যায় তোমরা জানো যে গ্লুকাগন রিলিজ হওয়া বেড়ে যায় এবং গ্লুকাগন রিলিজ হওয়া যখন বেড়ে যায় তখন আমাদের এই ফসফোরাইলেজ এনজাইম অ্যাক্টিভেটেড হয় এবং আমাদের গ্লাইকোজেন ব্রেকডাউন হয়। এবং ইনসুলিন লেভেল যদি কমে যায় আমাদের এখানে যে গ্লুকোকাইনেজ, এই গ্লুকোকাইনেজ ইনহিবিটেড হয়ে যাবে এবং এখানে আরেকটা এনজাইম এসে কাজ করবে যেটাকে বলা হচ্ছে যে গ্লুকোজ ফসফেটেজ। এই গ্লুকোজ ফসফেটেজ এসে কাজ করার ফলে আমাদের গ্লুকোজ 6-ফসফেট থেকে একটা ফসফেট চলে যাবে এবং আমাদের গ্লুকোজ 6-ফসফেট আবার কনভার্ট হয়ে যাবে গ্লুকোজে এবং আমাদের এখানের যে নতুন গ্লুকোজ ইনটেক হওয়া সেই গ্লুকোজ ইনটেক হওয়াটাও ইনহিবিটেড হয়ে যাবে, কারণ সেলের ভেতরে তখন গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাবে। কিভাবে? আমাদের এই গ্লাইকোজেন ব্রেকডাউন হয়ে গ্লুকোজে আসার জন্য এবং আমাদের এই গ্লুকোজ 6-ফসফেট ব্রেকডাউন হয়ে আবার গ্লুকোজে চলে আসার জন্য সেলের ভেতরে গ্লুকোজ বেশি থাকবে এবং সেজন্য আর ফার্দার গ্লুকোজ সেলের ভেতরে আপটেক হবে না এবং 60% পর্যন্ত গ্লুকোজ এরকম গ্লাইকোজেন হিসেবে স্টোর থাকে এবং সেগুলোই পরবর্তীতে গ্লাইকোজেন থেকে ব্রেকডাউন হয়ে গ্লুকোজ হয়ে আমাদের ব্লাডে যায় এবং ব্লাডে কি তারা আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটাকেও ঠিক রাখে। এবং যখন আমাদের এখানে ইনসুলিন এসে কাজ করতেছে এবং আমাদের সেলের ভেতরে অনেক অনেক গ্লুকোজ, তখন আমাদের কিছু পরিমাণ গ্লুকোজ এই গ্লাইকোজেনে কনভার্ট হওয়ার পরিবর্তিতে তারা কিছু পরিমাণ গ্লুকোজ গিয়ে আমাদের ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয়। কীভাবে হয় না হয় সেগুলো আমরা ফ্যাট মেটাবলিজমে দেখব, বাট কিছু গ্লুকোজ গিয়ে আমাদের ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয় এবং সেগুলো ফ্যাটি অ্যাসিড থেকে পরবর্তীতে আমাদের ট্রাইএসাইল গ্লিসারাইড বা ট্রাইগ্লিসারাইড হিসেবে স্টোর হয়ে থাকে। এবং ইনসুলিন গিয়ে আরও একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ করে। সাধারণত তোমরা জানো যে আমাদের লিভার কী করে? লিভার গ্লুকোনিওজেনেসিস করে, মানে নতুন গ্লুকোজ প্রোডাকশন করে। আমাদের এই যে নিউ গ্লুকোজ প্রোডাকশন, এই প্রোডাকশনটা ইনহিবিটেড হয়ে যায় যখন আমাদের ইনসুলিন এসে কাজ করে এবং যখন ইনসুলিন থাকে না বা ইনসুলিন আমাদের এই লিভারে এসে কাজ করতেছে না তখন আমাদের এই গ্লুকোনিওজেনেসিস স্টিমুলেটেড হয়ে যায় এবং নতুন গ্লুকোজ প্রোডাকশন হয় কোত্থেকে? আমাদের ফ্যাট থেকে। এখন সর্বশেষ যে ব্রেনের উপর আমাদের এই কার্বোহাইড্রেট বা গ্লুকোজ বা আমাদের এই ইনসুলিন কি ইফেক্ট ফেলতেছে। এখন দেখো আমাদের এই ব্লাড গ্লুকোজ লেভেলটা
ব্রেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল ব্রেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে গেলেও সমস্যা এবং কমে গেলেও আমাদের ব্রেনের জন্য সমস্যা। এখন দেখো, ব্রেন সাধারণত আমাদের গ্লুকোজকে তার এনার্জির জন্য ইউজ করে থাকে, অন্য কিছুকে ইউজ করে না। বাট ডিফিকাল্টিসের সময় সে অবশ্যই আমাদের ফ্যাটকে এনার্জির জন্য ইউজ করতে পারে। তাহলে নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেলটা আমাদের এই ব্রেনের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। এখন দেখো যে নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেলটা থেকে যদি গ্লুকোজ লেভেলটা কমে যায় এবং কমে যদি সেটা 20 থেকে 50 মিলিগ্রাম প্রতি ডিএল বা 100 ml ব্লাডে হয়ে যায়, তখন কিন্তু আমাদের যেই হাইপোগ্লাইসেমিয়া, এই হাইপোগ্লাইসেমিয়ার যে ইফেক্টগুলো সেগুলো আমরা ব্রেনে দেখতে পাবো এবং এই ইফেক্টগুলোর ফলে আমাদের ব্রেনের নার্ভাস ইরিটেশন হবে এবং এটা শেষ পর্যন্ত কোমা এবং ডেথ পর্যন্ত যাইতে পারে আমাদের হাইপোগ্লাইসেমিয়ার ফলে। এখন আমরা দেখব যে ইনসুলিন কিভাবে আমাদের ফ্যাট মেটাবলিজমের উপর ইফেক্ট ফেলবে। তো নর্মালি কি হয়, নর্মালি আমাদের সেলের ভেতরে যে ফ্যাটগুলো থাকে সেই ফ্যাটগুলো বিটুইন মিল, মানে আমাদের দুইটা মিল এর মাঝখানে যখন আমাদের সেলের ভেতরে গ্লুকোজের পরিমাণটা কম থাকে তখন আমাদের সেই ফ্যাটগুলা ডেস্ট্রয় হয়ে যায় বা ফ্যাটগুলা ব্রেকডাউন এর মাধ্যমে আমাদের এনার্জি প্রোডাকশনে কাজ করে থাকে। বাট সেলের ভেতরে যখন ইনসুলিন আসলো তখন ইনসুলিন এসে প্রথমত যে কাজটা করে যে ইনসুলিনের পরিমাণটা যদি বাড়ে আমাদের গ্লুকোজ আপটেক এর পরিমাণটাও বাড়ে এবং সেলের ভেতরে গ্লুকোজের পরিমাণটাও বেড়ে যায়। এবং প্রথমত সেল এসে আমাদের এই যে ফ্যাটের ব্রেকডাউন সেই ব্রেকডাউনটাকে ইনহিবিট করে, মানে সেলের ভেতর গ্লুকোজ প্রবেশ করার ফলে আমাদের ফ্যাটের ব্রেকডাউন আর হয় না। এবং দ্বিতীয়ত যে কাজটা করে, ফ্যাটের ব্রেকডাউন তো সে বন্ধ করলোই এর পরবর্তীতে সে আমাদের ফ্যাট সিনথেসিসে কাজ করে। আমরা এখন দেখব যে ইনসুলিন কীভাবে ফ্যাট সিনথেসিসে কাজ করে। দেখো, ইনসুলিন লেভেলটা বাড়লে গ্লুকোজ আপটেক বাড়বে এবং গ্লুকোজ আপটেক বাড়লে গ্লাইকোজেন সিনথেসিস বাড়ে। তোমরা এতক্ষণে সেটা দেখে আসছো কীভাবে হয়। এখন গ্লাইকোজেন সিনথেসিস হয়ে যখন 5 থেকে 6 গুণ হয়ে যাবে নর্মাল এর তুলনায়, তখন গিয়ে কী হবে, তখন গিয়ে আমাদের এই গ্লাইকোজেন সিনথেসিসের যে প্রসেস সেই প্রসেসটা ইনহিবিটেড হয়ে যাবে। গ্লাইকোজেন আর সিনথেসিস হবে না, কারণ এনাফ পরিমাণে গ্লাইকোজেন সিনথেসিস হয়েছে। তখন গিয়ে আমাদের গ্লুকোজ আর গ্লাইকোজেন সিনথেসিস করবে না, তখন গিয়ে গ্লুকোজ আমাদের ফ্যাট হিসেবে এনার্জিকে স্টোর করবে। সেটা কীভাবে করবে? তোমরা সবাই জানো যে গ্লুকোজ ব্রেকডাউন হয়, গ্লুকোজ গ্লাইকোলাইসিসের মাধ্যমে ব্রেকডাউন হয়ে পাইরুভেটে কনভার্ট হয়, পাইরুভেট আমাদের এসিটাইল কোয়েতে কনভার্ট হয়, এসিটাইল কোয়ে পরবর্তীতে আমাদের ক্রেব সাইকেলে প্রবেশ করে এবং ক্রেব সাইকেলে প্রবেশ করার মাধ্যমে সে এনার্জি তৈরি করে। এখন দেখো যে ক্রেব সাইকেলের কিছু ইন্টারমিডিয়েটস থাকে, যেমন সিট্রেট, আইসোসিট্রেট। এরা যখন আমাদের বেশি পরিমাণে গ্লুকোজ এই টিসিএ সাইকেল বা ক্রেব সাইকেলে প্রবেশ করতেছে তখন সিট্রেট, আইসোসিট্রেট এদের পরিমাণটাও বেড়ে যায়। এখন আমাদের এই বেড়ে যাওয়া সিট্রেট, আইসোসিট্রেট গিয়ে আরেকটা কাজ করে। সিট্রেট, আইসোসিট্রেট গিয়ে তারা একটা এনজাইমকে অ্যাক্টিভেটেড করে, যেটাকে বলা হয়ে থাকে যে এসিটাইল কোএ কার্বক্সিলেজ। এই এসিটাইল কোএ কার্বক্সিলেজ কী করে? এই এসিটাইল কোএ কার্বক্সিলেজ গিয়ে আমাদের এই এসিটাইল কোএকে কনভার্ট করে মেলানাইল কোএতে। আমাদের এই এসিটাইল কোএ কার্বক্সিলেজ গিয়ে আমাদের এসিটাইল কোএকে কনভার্ট করে মেলানাইল কোএতে এবং মেলানাইল কোএ পরবর্তীতে কনভার্ট হয় আমাদের ফ্যাটি অ্যাসিডে এবং ফ্যাটি অ্যাসিড পরবর্তীতে গ্লিসারল এর সাথে বাইন্ড হয়ে কিসে কনভার্ট হয়? ট্রাইগ্লিসারাইড বা ট্রাইএসাইল গ্লিসারাইড। এখন এই ট্রাইএসাইল গ্লিসারাইড বা ট্রাইগ্লিসারাইড এগুলো পরবর্তীতে আমাদের ব্লাডে রিলিজ হয় এবং ব্লাডে লাইপোপ্রোটিন হিসেবে তারা রিলিজ হয়। এখন দেখো, ব্লাডের মাধ্যমে তারা কোথায় চলে যায়? ব্লাডের মাধ্যমে তারা আমাদের ফ্যাট সেলগুলোতে চলে যায়। ধরো এটা হচ্ছে আমাদের একটা ফ্যাট সেল, তাহলে এই ফ্যাট সেলটাতে যখন তারা যাবে তখন এই ফ্যাট সেলের আশেপাশে কিছু ক্যাপিলারি থাকে এবং মজার কথা হচ্ছে যে আমাদের এই ফ্যাট সেলের আশেপাশে যেসব ক্যাপিলারি থাকে ওই ক্যাপিলারিগুলোতে একটা এনজাইম থাকে। ওই ক্যাপিলারিগুলোর এন্ডোথেলিয়াল যেই লাইনিং, সেই এন্ডোথেলিয়াল লাইনিংয়ে একটা এনজাইম থাকে যেটাকে বলা হয়ে থাকে যে লাইপোপ্রোটিন লাইপেজ। এই লাইপোপ্রোটিন লাইপেজ কী করে? আমাদের এই ট্রাইগ্লিসারাইডকে ভেঙে ফেলে এবং আমাদের ট্রাইগ্লিসারাইড ভেঙে হয়ে যায় ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে। তখন আমাদের এই ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল ব্লাড থেকে এডিপোসাইট বা আমাদের ফ্যাট সেল এর ভেতরে প্রবেশ করে এবং ফ্যাট সেলের ভেতরে যখন প্রবেশ করে তখন তারা আবারও এই ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল মিলে তৈরি করে ফেলে আমাদের
ট্রাইঅ্যাসাইল গ্লিসারাইড বা ট্রাইগ্লিসারাইড, যেটা আমাদের ফ্যাট এর স্টোরেজ ফর্ম। তাহলে আমরা দেখলাম যে বেড়ে যাওয়া ইনসুলিন কনসেন্ট্রেশন কিভাবে আমাদের কার্বোহাইড্রেট থেকে ফ্যাট মেটাবলিজমের দিকে মুভ করে। ইনসুলিন গিয়ে আরও দুইটা কাজ করে, যেমন যখন আমাদের ইনসুলিনের কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে তখন আমাদের হরমোন সেন্সিটিভ লাইপেজ এনজাইমটা ইনহিবিটেড হয়ে যাবে। হরমোন সেন্সিটিভ লাইপেজ সাধারণত কী করতো? হরমোন সেন্সিটিভ লাইপেজ সাধারণত আমাদের এখানকার যে ট্রাইগ্লিসারাইডগুলো ছিল সেই ট্রাইগ্লিসারাইডগুলোকে ভেঙে ফেলতো এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করতো। তাহলে এই হরমোন সেন্সিটিভ লাইপেজ যদি ইনহিবিটেড হয়ে যায় তাহলে আমাদের এই ফ্রি ফ্যাটি অ্যাসিড এর কনসেন্ট্রেশনটা কমে যাবে সেলের ভেতরে। এবং এছাড়াও ইনসুলিনের কনসেন্ট্রেশন যখন বেড়ে যাবে তখন আমাদের সেলের ভেতরে গ্লুকোজের আপটেক বেড়ে যায়। এটা সবাই জানে যে সেলের ভেতরে গ্লুকোজের আপটেক বেড়ে যায়, এবং গ্লুকোজের আপটেক যখন বেড়ে যায় তখন কিছু ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হয় এবং অনেক বেশি পরিমাণে আলফা গ্লিসারল ফসফেট তৈরি হয়। এই আলফা গ্লিসারল ফসফেট পরবর্তীতে গ্লিসারলে কনভার্ট হয়, এবং তোমরা জানো যে ফ্যাটি অ্যাসিড এবং আমাদের গ্লিসারল মিলে পরবর্তীতে আমাদের ট্রাইঅ্যাসাইল গ্লিসারাইড বা ট্রাইগ্লিসারাইড তৈরি করে, যেটা আমাদের ফ্যাট এর স্টোরেজ ফর্ম। এবং যদি আমাদের ইনসুলিন কোনো কারণে কমে যায় তখন আমাদের এই হরমোন সেন্সিটিভ লাইপেজ ও কী করবে? ও স্টিমুলেটেড হবে এবং ও আমাদের এই ট্রাইগ্লিসারাইডকে হাইড্রোলাইসিস করার মাধ্যমে ফ্রি ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করবে, এবং তখন আমাদের এই ফ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের সেলের জন্য সবচাইতে পাওয়ারফুল এনার্জি সোর্স হিসেবে কাজ করবে। আবার ইনসুলিনের কনসেন্ট্রেশন যদি কমে যায় তাহলে গ্লুকোজ আপটেক কমে যাবে, তাহলে ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হওয়া এবং গ্লিসারল তৈরি হওয়া এগুলোও কমে যাবে, এবং আমাদের লাইপোলাইসিস হবে, মানে হচ্ছে ফ্যাট ব্রেকডাউন হবে। এখন এই ফ্যাট ব্রেকডাউন হয়ে সবচাইতে বেশি যেটাতে কনভার্ট হয় সেটা হচ্ছে ফসফোলিপিড এবং কোলেস্ট্রল। এখন দেখো আমাদের এই ফসফোলিপিড এবং কোলেস্ট্রল যদি আমাদের সার্কুলেশনে বেড়ে যায় তখন আমাদের এই ফসফোলিপিড এবং কোলেস্ট্রল একটা প্রবলেমের সৃষ্টি করতে পারে। প্রবলেমটা কি? তারা যখন আমাদের ভেসেল দিয়ে মুভ করবে তখন তারা ভেসেলের ভিতরে কিছু অক্লুশন সৃষ্টি করতে পারে, মানে তারা অ্যাথেরোস্ক্লেরোসিস সৃষ্টি করতে পারে। এবং ইনসুলিন কমে যাওয়ার আরও কিছু কমপ্লিকেশন আছে, যেমন ইনসুলিন যদি কমে যায় তাহলে আমাদের ফ্রি ফ্যাটি অ্যাসিডের কনসেন্ট্রেশন বেড়ে যায়। কীভাবে বাড়ায় তোমরা দেখলাম। তো ফ্রি ফ্যাটি অ্যাসিডের কনসেন্ট্রেশন যদি বেড়ে যায় তাহলে ফ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের মাইটোকন্ড্রিয়াতে বেশি পরিমাণ প্রবেশ করবে, লিভারের মাইটোকন্ড্রিয়াতে। সেখানেই আমাদের বেশি পরিমাণে ভিটা অক্সিডেশন হবে এনার্জি তৈরি হওয়ার জন্য, এবং ভিটা অক্সিডেশনের ফলে অনেকগুলো অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, এবং এই অ্যাসিটাইল কোয়েগুলো কনডেন্স হয়ে কি তৈরি করে? অ্যাসিটাইল কোয়েগুলো কনডেন্স হয়ে অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড যদি আমাদের ব্লাডে অনেক অনেক বেশি হয়ে যায়, অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড যদি নর্মালের তুলনায় অনেক অনেক বেশি হয়ে যায় তখন আমাদের এই অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড কি করবে? আমাদের বডিতে সিভিয়ার অ্যাসিডোসিস সৃষ্টি করবে। কিভাবে? যদি আমাদের অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশন 10 মিলি ইকুইভ্যালেন্ট প্রতি লিটার এর থেকেও যদি বেশি হয়ে যায় তখন আমাদের এই অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড আমাদের বডিতে সিভিয়ার অ্যাসিডোসিস সৃষ্টি করবে, এবং কিছু পরিমাণ অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিডটা এনার্জি তৈরিতেও খরচ হয়, তোমরা সেটা জানো। এখন দেখো যে অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড আরও কনডেন্স হয়ে কিছু কিছু জিনিস তৈরি করতে পারে, যেমন বিটা হাইড্রোক্সি বিউটারিক অ্যাসিড এবং আমাদের অ্যাসিটোন। এখন দেখো বিটা হাইড্রোক্সি বিউটারিক অ্যাসিড, অ্যাসিটোন এবং অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড এদেরকে কি বলা হয়ে থাকে? কিটোন বডি বলা হয়ে থাকে। এখন দেখো কিটোন বডির কনসেন্ট্রেশন যদি ব্লাডে বেড়ে যায় তাহলে আমরা সেই কন্ডিশনটাকে বলি হচ্ছে কিটোসিস। এই কিটোসিস বা কিটোঅ্যাসিডোসিস এর ফলে কমা হতে পারে এবং এর ফলে ইভেনচুয়ালি ডেথ হতে পারে। তো এই ছিল আমাদের ইনসুলিন ফ্যাট মেটাবলিজমে যেসব ইফেক্ট ফেলে সেগুলো। এখন আসলে যে ইনসুলিন আমাদের প্রোটিন মেটাবলিজমে কী কী ইফেক্ট ফেলে আমরা সেগুলোকে একটু ব্রিফলি দেখি। দেখো, ইনসুলিনের কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, তোমরা সবাই জানো যে ইনসুলিনের কনসেন্ট্রেশন বেড়ে গেলে আমাদের অ্যামাইনো অ্যাসিড এর যে আপটেক সেই অ্যামাইনো অ্যাসিডের আপটেকটাও বেড়ে যায়, মানে সেলের ভেতরে বেশি বেশি পরিমাণে অ্যামাইনো অ্যাসিড প্রবেশ করে। এখন কোন অ্যামাইনো অ্যাসিডগুলো সবচাইতে বেশি প্রবেশ করবে? কিছু তোমরা নাম জানতে পারো, যেমন হচ্ছে টাইরোসিন, যেমন আমাদের ফিনাইল অ্যালানিন, যেমন আমাদের ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন এক্সেট্রা। এইগুলা আমাদের সেলের ভেতরে বেশি বেশি পরিমাণে প্রবেশ করবে। এখন দেখো, সেলের ভেতরে অ্যামাইনো অ্যাসিড বেশি পরিমাণে প্রবেশ করলে কী হবে? আমাদের জেনেটিক ফাংশনের কিছু অল্টার হবে। জেনেটিক ফাংশনের অল্টার হওয়া বলতে আমরা ট্রান্সক্রিপশন বেশি বেশি হবে, তারপরে ট্রান্সলেশন বেশি বেশি হবে, এবং ট্রান্সলেশনের ফলে নতুন অনেকগুলো প্রোটিন তৈরি হবে এবং প্রোটিন সিনথেসিস ইনক্রিজ হবে।
প্রোটিন সিনথেসিস ইনক্রিজ হবে। এবং শুধু যে প্রোটিন সিনথেসিস ইনক্রিজ হবে তা না, প্রোটিন ব্রেকডাউনের যে প্রসেসগুলো মানে হচ্ছে প্রোটিন ক্যাটাবলিজম, ওই প্রোটিন ক্যাটাবলিজমের যতগুলো প্রসেস আছে সবগুলা প্রসেস ইনহিবিটেড হয়ে যাবে। এবং তোমরা জানো যে অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড থেকে আমাদের গ্লুকোনিওজেনেসিস এর মাধ্যমে কিছু গ্লুকোজ তৈরি হয়। আমাদের এই অ্যামাইনো অ্যাসিড যখন সেলের ভেতরে আপটেক হবে তখন এই অ্যামাইনো অ্যাসিডগুলো গিয়ে আমাদের এই যে গ্লুকোনিওজেনেসিস মানে অ্যামাইনো অ্যাসিড থেকে আমাদের গ্লুকোজ তৈরির যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটাকে ইনহিবিটেড করে দেবে এবং আমাদের সেলের ভেতরে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাবে। এবং রিভার্সলি যদি আমাদের ইনসুলিনের লেভেলটা কমে যায় তাহলে আমাদের প্রোটিন ডিপ্লেশন হবে, আমাদের প্লাজমা অ্যামাইনো অ্যাসিডের কনসেন্ট্রেশন বাড়বে, মানে হচ্ছে প্রোটিন ব্রেকডাউন হয়ে অ্যামাইনো অ্যাসিডগুলো প্লাজমা বা আমাদের রক্তে চলে যাবে এবং আমাদের সেখানে অ্যামাইনো অ্যাসিডের কনসেন্ট্রেশন বাড়বে এবং আমাদের মাসেল উইকনেস হবে। এখন দেখো এই ওভারঅল আলোচনা থেকে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, মেটাবলিজমের ওভারঅল আলোচনা থেকে তোমরা কি দেখলা? তোমরা দেখলা যে ইনসুলিন একটা পাওয়ারফুল অ্যানাবলিক হরমোন, খুবই ইম্পর্ট্যান্ট। ইনসুলিন সম্পর্কে আমাদের এই কথাটা জানতেই হবে যে ইনসুলিন হচ্ছে একটা অ্যানাবলিক হরমোন। অ্যানাবলিক হরমোন বলতে কি বোঝায়? অ্যানাবলিক হরমোন বলতে বোঝায় যে সে কিছু ছোট ছোট জিনিস নিয়ে কিছু বড় জিনিস বানায়। যেমন সে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন বানায়, গ্লুকোজ থেকে সে আমাদের ফ্যাট সিনথেসিস করে, সে আমাদের অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন সিনথেসিস করে। তাহলে দেখো সে ছোট ছোট জিনিস নিচ্ছে, সে অ্যামাইনো অ্যাসিড নিচ্ছে, সে গ্লুকোজ নিচ্ছে, কিন্তু বানাচ্ছে বড় বড় জিনিস যেমন প্রোটিন, আমাদের গ্লাইকোজেন, আমাদের ফ্যাট। তাহলে আমাদের ইনসুলিনের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ এই কথাটা জানতেই হবে যে ইনসুলিন হচ্ছে আমাদের একটা অ্যানাবলিক হরমোন এবং এটা খুবই পাওয়ারফুল অ্যানাবলিক হরমোন। এবং এছাড়াও এটা আরও আমরা অন্যভাবে বলতে পারি যে অ্যানাবলিক হরমোন তো বটেই, ইনসুলিন অ্যান্টি ক্যাটাবলিক হরমোন। কীভাবে আমরা অ্যান্টি ক্যাটাবলিক হরমোন বললাম? যে একটু আগে তোমাদেরকে আমি দেখালাম যে সে আমাদের প্রোটিন ব্রেকডাউনকে কমিয়ে দিচ্ছে, সে আমাদের ফ্যাট ব্রেকডাউনকে কমিয়ে দিচ্ছে, মানে আমাদের বডিতে ক্যাটাবলিজমের যে প্রসেসগুলো চলে সেগুলোকে আমাদের ইনসুলিন ইনহিবিট করে। তাহলে ইনসুলিন সম্পর্কে আমরা দুইটা কথা অবশ্যই মাথায় রাখবো যে ইনসুলিন হচ্ছে একটা পাওয়ারফুল অ্যানাবলিক হরমোন এবং ইনসুলিন সাথে সাথে একটা অ্যান্টি ক্যাটাবলিক হরমোন, মানে সে নতুন নতুন জিনিস সিনথেসিস করে প্লাস পুরনো জিনিস ব্রেকডাউন হওয়া সে বন্ধ করে। এখন সর্বশেষ আরেকটা কথা যে ইনসুলিন, এই ইনসুলিন এবং গ্রোথ হরমোন এগুলা একটা আরেকটার সাথে খুবই সম্পর্কিত। কারণ কি দেখো, গ্রোথ হরমোন আমাদের গ্রোথে কাজ করে, আমাদের মাসেল গ্রোথ, বডি গ্রোথ, বোনসেল গ্রোথ, সব ধরনের গ্রোথেই আমাদের এই গ্রোথ হরমোন কাজ করে। এখন দেখো আমাদের এই গ্রোথ হরমোন যদি ইনসুলিন ছাড়া একা একা কাজ করে তাহলে আমাদের গ্রোথটা তেমন একটা হয় না। কিন্তু আমাদের ইনসুলিন যদি গ্রোথ হরমোনের সাথে একসাথে মিলে কাজ করে তখন আমাদের এই গ্রোথ হরমোন সবচাইতে ভালো পারফরমেন্স করে। মানে আমাদের গ্রোথ হরমোন এবং ইনসুলিন একসাথে মিলে কাজ করতে চায় এবং গ্রোথ হরমোন এবং ইনসুলিন যখন একসাথে মিলে কাজ করে তখন আমাদের এই গ্রোথ হরমোনের ইফেক্টটা সর্বোচ্চ হয়ে থাকে। কারণটা খুব সিম্পল, তোমরা এখনই বুঝতেছো যে ইনসুলিন কি করতেছে, ফ্যাট সিনথেসিস, প্রোটিন সিনথেসিস, গ্লাইকোজেন সিনথেসিস, এরকম অনেকগুলো অ্যানাবলিক কাজকর্ম করতেছে এবং অ্যান্টি ক্যাটাবলিক কাজকর্ম করতেছে এবং এই অ্যানাবলিক কাজকর্মগুলাই আমাদের এই গ্রোথ নিশ্চিত করার জন্য কাজ করে। তাহলে যখন গ্রোথ হরমোন এবং ইনসুলিন একসাথে কাজ করবে তখন আমরা গ্রোথ হরমোনের সর্বোচ্চ পারফরমেন্স দেখতে পাবো। তো এই ছিল আমাদের ইনসুলিন নিয়ে সাধারণ কিছু আলোচনা।